আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি ভালো আছো। সবাই কেমন আছো একটু জানিয়ে দাও। তো আমরা আজকে আমাদের বিলাসী গল্পের ক্লাস লেকচার 2 হবে। এর আগে আমরা লেকচার 1 করেছি। ওকে, ঠিক আছে, সবাই একটু জয়েন হয়ে যাও। ওকে, ওয়ালাইকুম সালাম। তো ঠিক আছে, আমাদের আজকে হচ্ছে বিলাসী গল্পের পার্ট 2। প্রথম ক্লাসে যদি আমরা আরেকটু পড়ার কথা ছিল, কিন্তু আমরা আসলে বেশি পড়তে পারিনি নেট প্রবলেমের কারণে। তো আজকে আমরা বিলাসী গল্পটা শেষ করার জন্য চেষ্টা করব। ওকে, ঠিক আছে। তো আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং সাউন্ডটা ঠিক আছে কিনা, সব কিছু ঠিকঠাক কিনা আমাকে একটু জানাও। আশা করি যে সব কিছু ঠিক আছে এবং তোমরা সব কিছু শুনতে পাচ্ছ। ওকে, ওয়ালাইকুম সালাম। তো যারা আগের ক্লাস করো নাই তারা আসলে এই ক্লাসটা করে ওরকম বুঝবা না। যারা আগের ক্লাসটা করছো, ওকে, অল ক্লিয়ার। তো গত ক্লাসে সম্ভবত আমরা 18 নম্বর কোশ্চেন পর্যন্ত সলভ করেছি, তাই না? আমরা একটু দেখি 18 নম্বর কোশ্চেন। অনেক দূর পর্যন্তই পড়েছিলাম মোটামুটি। দেখি আমাদের হ্যাঁ, আমরা এইখান পর্যন্ত হচ্ছে গত ক্লাসে পড়েছিলাম, তাই না? বিলাসী নারাকে কতটুকু পর্যন্ত এগিয়ে দিয়ে এসেছে, রাস্তা পর্যন্ত তোমাকে রেখে আসবো কি উক্তিটি কার? ওকে, ফাইন। তো এইবার আমরা এই জায়গাটাতে আমরা হচ্ছে চলে যাব। আজকে এখান থেকে আমাদের মূল আলোচনাটা শুরু হবে, ঠিক আছে? ওকে, ভেরি গুড। তো আজকে আমরা এটা শেষ করবো। আরেকটা আর বলে রাখি, তোমাদের হচ্ছে এটার উপর তোমাদের ওয়ান শট এমসিকিউ ক্লাস হবে। ওকে, বিলাসী গল্পের উপর বোর্ডের কোশ্চেন ওয়ান শট এমসিকিউ ক্লাস হবে। তো ওয়ান শট এমসিকিউ ক্লাসগুলো হচ্ছে তোমরা নিজের মতো, তোমাদের রায়হান ভাই হচ্ছে এটার উপর এমসিকিউ ক্লাস নেবে। এমসিকিউ অর্থাৎ সলভ ক্লাস আর কি। পুরো বিলাসীর উপরেই তোমাদের ওয়ান শট এমসিকিউ ক্লাস নেবে রায়হান ভাইয়া। যেহেতু বড় গল্প, আমি তো পুরোটাই কমপ্লিট করে দিব। তোমাদের যার যত প্রবলেম আছে প্রবলেমগুলো সলভ করে নিতে পারবা। পাশাপাশি তোমরা এটার উপর এমসিকিউ ক্লাসও পাবা, ঠিক আছে? তো আজকের ক্লাসটা শেষ করি, তারপর হচ্ছে ভাই সহপাঠ পড়াবেন, অবশ্যই পড়াবো। শেষ 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 করি, এটা সবই শেষ করা হবে। ওকে, তো ঠিক আছে, আমরা তাহলে শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। আজকে আমরা এটা তো ইয়ে দেখাচ্ছে একটু, এই ও কোথায়, ও কোথায় গেল? রাতে এই রুমে, এর মধ্যে নাই। ওকে, ঠিক আছে, তো আমরা শুরু করে দিই। ক্লাসটা কি জুমে হবে? না জুমে না, ওটা তোমাদের এমনি এমসিকিউ সলভ ক্লাস হবে আর কি, এমসিকিউ সলভ ক্লাস। ওকে, ঠিক আছে, তো আমরা শুরু করি। হ্যাঁ,
ঠিক আছে, ক্লিয়ার করতেছি। এটা মেবি বোর্ডটা একটু ঝাপসা, আমি ক্লিয়ার করতেছি। ওকে, ওকে, ঠিক আছে, এখন ঠিক আছে। ঠিক আছে কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, তো চলো আমরা তাহলে শুরু করে দিই। আমরা মূল ইয়েতে চলে যাই। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, ক্লিয়ার। ওকে, তো চলো আমরা আমাদের আলোচনা আজকের এখান থেকেই শুরু করে দিই। আমরা যেখান থেকে আজকে আলোচনা শুরু করব, তো বিলাসী গল্পে নেরা তার এক আত্মীয়র ঘটনা বর্ণনা করেছেন। আমরা সেই আত্মীয়র ঘটনা থেকে আমরা হচ্ছে আজকে পড়ব। ওকে, তো বিলাসী গল্পে নেরা কার ঘটনা বর্ণনা করেছেন? নেরা তার আত্মীয়র ঘটনা বর্ণনা করেছেন। আমরা তার সেই আত্মীয়র ঘটনা সম্পর্কে জানবো। ঠিক আছে, ওকে। তো প্লিজ কেউ বাহিরের কমেন্ট করিও না, হ্যাঁ, কেউ বাহিরের। যেটুকু ক্লিয়ার আছে ততটুকু পর্যন্ত দেখাই যাচ্ছে। ঠিক আছে, আমি দেখতেছি যে আর একটু ক্লিয়ার করা যায় কিনা। তোমাদের এত সমস্যা হলে কীভাবে হবে? আমি তো ক্লাস শুরু করতে পারবো না। ওকে, তো চলো আমরা শুরু করে দিই। নেরার আত্মীয়ের মৃত্যুকালের ঘটনা আমরা এখন পড়বো। নেরার এক আত্মীয় যখন মারা যায় তখনকার একটা ঘটনা এই গল্পে আমরা দেখি যে নেরা তুলে ধরেছেন। এ প্রসঙ্গে অনেক দিন পরের একটা কথা আমার মনে পড়লো। এক আত্মীয়র মৃত্যুকালে আমি উপস্থিত ছিলাম। অর্থাৎ নেরার আত্মীয় যখন মারা যায় তখন মৃত্যুর সময় নেরা কোথায় ছিল? নেরা সেখানে উপস্থিত ছিল। বাটিতে ছেলে পুলে চাকর বাকর নাই, ঘরের মধ্যে শুধু তার সদ্য বিধবা স্ত্রী আর আমি। অর্থাৎ ওই ঘরে দুইজন মানুষ ছিল। যখন নেরার আত্মীয় মারা যায় তখন ওই আত্মীয়ের স্ত্রী ছিল আর হচ্ছে নেরা ছিল। তার স্ত্রী তো শোকে আবেগে ধপাধপি করে কাঁদিয়া এমন কাণ্ড করিয়া তুলিয়াছে যে ভয় হয় তার প্রাণ বুঝি বাহির হইয়া যায়গা। অর্থাৎ বলতে যখন নেরা তার আত্মীয় যখন মারা যায় তখন কে ছিল? নেরা ছিল, নেরার আত্মীয়, আর নেরার আত্মীয়র বউ ছিল। তো স্বামী যখন মারা যাবে তখন তার স্ত্রী এমনভাবে মানে কষ্ট পাচ্ছে যে মনে হচ্ছে যে সে কি হবে? মারা যাবে। মনে হচ্ছে যে তার স্ত্রী কি হবে? তার স্ত্রী মারা যাবে, এরকম মনে হচ্ছে। কাঁদিয়া কাঁদিয়া বারবার আমাকে প্রশ্ন করিতে লাগিলেন। তিনি স্বেচ্ছায় যখন সহমরণে যাইতে চাইছেন তখন সরকারের কি? এখানে তোমাদেরকে একটু বলে রাখি, অর্থাৎ তখনকার সময় একটা প্রথা ছিল। সেই প্রথাটা ছিল এমন যে স্বামী যখন মারা যাবে, স্বামী মারা গেলে তার সাথে স্বামীর সাথে স্ত্রী, মানে স্ত্রী কিন্তু মরে না, স্ত্রীও তখন কি চিতায় পুড়ে মারা যেতে হবে। এটাকে বলে সহমরণ, মানে একই সাথে মরণ। ধরো তুমি বিয়ে করছো, তুমি মরে গেছো, তাহলে তোমার বউয়ের আর বেঁচে থাকার কোনো অধিকার নাই, সেও তোমার সাথে মরে যেতে হবে। তো তখন তার স্ত্রী চাচ্ছে যে তার স্বামীর সাথে সে মারা যাবে। নেরার স্ত্রী না, নেরার আত্মীয়ের স্ত্রী চাচ্ছে যে আমার স্বামী মারা গেছে, আমি স্বামীর সাথে মারা যাব। তখন সরকার এটা অলরেডি নিষিদ্ধ করে দিছে যে সহমরণ প্রথা নিষিদ্ধ। তখন ওই যে সে বলতেছে যে তা তো সরকারের কি, আমি যদি আমার স্বামীর সাথে যদি মারা যাই তো তা তো সরকারের সমস্যা কি, আমি মারা যাব, সরকারের এতে নিষিদ্ধ করার কি আছে? আর তার যে আর তিলার্ধ বাঁচিবার স্বাদ নাই। স্বাদ মানে হচ্ছে ইচ্ছা, এই স্বাদ মানে কি? ইচ্ছা। ওকে, তো বলছে যে তার যে আর তিলার্ধ মানে তিল পরিমাণ বাঁচার কি নাই? ইচ্ছা নাই। একই তাহারা বুঝিবে না, অর্থাৎ এটা কি তারা বুঝবে না? তো স্বামী যে মারা যাবে, স্বামী মারা গেছে, আমি স্বামীর সাথে মরে যাব, আমার তো আর বেঁচে থাকার ইচ্ছে নাই, এটা কি সরকার বুঝবে না? তাদের ঘরে কি স্ত্রী লোক নাই? তাদের ঘরে কি স্ত্রী নাই? তাহারা কি পাষাণ? এই রাত্রে গ্রামের 5 জন যদি নদীর তীরে কোনো এক জঙ্গলের মধ্যে তার সহমরণের জোগাড় করিয়া দেয় তাহলে পুলিশের লোক জানিবে কি করিয়া। অর্থাৎ নেরাকে ওই স্ত্রী
নেরার আত্মীয়ের স্ত্রী প্রশ্ন করতে যে আমার স্বামী যখন মারা যাবে তখন তুমি মানে ওই জঙ্গলের মধ্যে আমার সহমরণের ব্যবস্থা করো, অর্থাৎ ওই যে লাকড়ি কেরোসিন যেগুলো দিয়ে আর কি পোড়ানো হয়। তাহলে পুলিশের লোক তো আর জানবে না, তখন সহমরণ প্রথাটা নিষেধ, যে স্বামী মারা গেছে সমস্যা নাই, স্ত্রী মারা যেতে পারবে না। তখন দেখা যায় যে লোক জানিবে কি করিয়ে, এমনই কত কি। কিন্তু আমার তো আর বসিয়ে বসিয়ে তার কান্না শুনিলেই চলে না, পাড়ায় খবর দেওয়া চাই, অনেক জিনিস জোগাড় করা চাই। অর্থাৎ নেরা বলতে যে আমি তো বসে বসে ওই মহিলার কান্না শুনলে তো হবে না, আমাকে পাড়ার মানুষকে খবর দিতে হবে। একজন মানুষ মারা গেলে পাড়ার সবাইকে খবর দেয় না, তাকে খবর দিতে হবে। কিন্তু আমার বাহিরে যাইবার প্রস্তাব শুনিয়া তিনি প্রকৃতিস্থ হইয়া উঠিলেন, মানে আতঙ্কিত হয়ে উঠলেন। প্রকৃতিস্থ মানে কি, একেবারে চমকা উঠলেন, আতঙ্কিত হয়ে গেলেন। নেরা যখন বলছে আচ্ছা ঠিক আছে তুমি থাকো তোমার স্বামীর সাথে, মরা লাশ নিয়ে তুমি থাকো, আমি যাই পাড়ার মানুষদেরকে খবর দিই, এই কথা শুনে ওই আত্মীয় একেবারে আত্মীয়ের বউ কি করছে, খুব মানে ইয়ে হয়ে গেছে, আতঙ্কিত হয়ে গেছে। কিন্তু তারপর বলছে যে চোখ মুছিয়া বলিলেন, যা ভাই যা হওয়ার হইয়াছে, আর বাইরে গিয়ে কি হইবে, রাতটা কাটুক না। অর্থাৎ বলতে যে নেরার আত্মীয়ের স্ত্রী নেরাকে বলতে তুমি আমার সাথে রাতটা থাকো না, সরি এভাবে বলে নাই, যে তুমি আমার সাথে রাতটা থাকো না, স্বামী মারা যাওয়া সে তো মারাই গেছে। তো নেরা এখানে বুঝাতে চাচ্ছে যে স্বামী মারা গেলে স্বামীর সাথে মানে পুরে মারা যাবে, এইটা চাইতেছে। কিন্তু স্বামীকে নিয়ে রাতে থাকবে, লাশের সাথে থাকবে 2-4 মিনিট, আমি গিয়ে মানুষদেরকে খবর দিব, এইটা পারে না। তো বেডি মানুষ এরকম মুখ দিয়ে অনেক কিছু বলবে, কিন্তু এই বেডির মতো কিন্তু করার মানে আসলে কিন্তু কোনো কিছুই শেষ পর্যন্ত করবে না। স্বামীর সাথে মইরা যাইব, সরকার নিষিদ্ধ করে দিচ্ছে, সেটা ওভারটেক করেও জঙ্গলে গিয়ে মারা যাবে, কিন্তু স্বামীর নিয়ে 5 মিনিট থাকবে লাশ নিয়ে, এটা আর পারবে না। বুঝছো? ওকে, এরপর দেখি এইখানে আমার এই জিনিস পড়াইতে গেলে আমার একটা জিনিস প্রশ্ন জাগে। বুঝছো, যখন মানুষ মারা যায় তাই না, তখন মারা গেলে মানুষের অনেক আত্মীয় স্বজন অনেক কিছু থাকে না, অনেক পাড়া প্রতিবেশী অনেক কিছু থাকে, আশেপাশে থাকে না। কিন্তু এখানে দেখো নেরার আত্মীয়র মারা যাচ্ছে, নেরা আর আত্মীয়র বউ, এছাড়া আর কেউ নাই। এই যে ছেলে ফুলে চাকর বাকর কেউ নাই বলছে, কেন নাই? কেন নাই ভাই? একটা মানুষ মারা যাবে, তার আত্মীয় স্বজন থাকবে, খালি ওই বেড়া বউ আর নেরা। তাহলে ওই বইয়ের মধ্যে, ওই বেড়ার বইয়ের মধ্যে আর নেরার মধ্যে কি এমন সম্পর্ক? এটা আমার পড়াতে গেলে এটা আমার খুব মানে কোশ্চেন জাগে আর কি। বুঝছো? তো যাই হোক, এরপর আসো আমরা দেখি। বলিলাম অনেক কাজ, না গেলেই যে নয়, অর্থাৎ অনেক কাজ আছে। নেরা বলছে যে অনেক কাজ আছে, আমাকে তো যেতে হবে, না গেলে। তিনি বলিলেন হোক কাজ, তুমি বসো। ঠিক আছে, সমস্যা নাই, তুমি আমার পাশে, সরি পাশে বলে নাই, তুমি বসো। বলিলাম বসলেই চলবে না, একবার খবর দিতে হবে। বলিয়া পা বাড়াইবে মাত্রই তিনি চিৎকার করিয়া উঠিলেন, ওরে বাপরে আমি একলা থাকতে পারবো না। তো বউ বলে উঠলেন, ওরে বাপরে আমি একলা থাকতে পারবো। মানে যখনই নেরা সাইড করে নেরা কি করতেছে, চলে যাচ্ছে, তখন তার বউ ওই আত্মীয়ের বউ বলে যে আমি একলা থাকতে পারবো না, আমি নেরাকেই চাই, মানে নেরা তুমি সাথে থাকো। কাজে আবার বসিয়া পড়িতে হইল। নেরা হইল মহিলার কথা ওভারটেক করতে পারে নাই, মহিলা যা বলছে সে আবার বসে গেল। তখন বুঝিলাম যে স্বামী জানতে থাকিতে তিনি নির্ভয় 25 বছর একাকী ঘর করিয়াছেন। তাহলে কত বছর নেরা আত্মীয় কত বছর ঘর করছে? 25 বছর ঘর করছে। তার মৃত্যুরা যদি বা সহে, তার মৃতদেহটা এই অন্ধকারের রাতে 5 মিনিটের জন্য সইবে না। বুক কিছুতেই ফাটে তো সে মৃত স্বামীর কাছে একলা থাকিত, কিন্তু দুঃখটা তাহার তুচ্ছ করিয়া দেখানো আমার উদ্দেশ্য না। অর্থাৎ সে যে স্বামীকে ভালোবাসে না, এটাকে তুচ্ছ করে দেখা, এটা আসলে আমার মূল উদ্দেশ্য না। কিংবা তাহার খাঁটি নয়, মানে তার ভালোবাসাটা স্বামীর প্রতি খাঁটি নয়, এ কথাও আমার বলার অভিপ্রায় নয়। অভিপ্রায় মানে হচ্ছে ইচ্ছা, এটা বলারও আমার ইচ্ছা আসলে ইচ্ছা নাই। কিংবা একজনের ব্যবহারে তাহার চূড়ান্ত মীমাংসা হইয়া গেল, তাহাও না। অর্থাৎ সব একজন এরকম করছে তার মানে যে সব মেয়েরা এরকম করে, ব্যাপারটা এরকমটাও নয়। কিন্তু এমন আরো অনেক ঘটনা জানি, যাহারা উল্লেখ করিয়া আমি এ কথা বলিতে চাই যে শুধু কর্তব্য জ্ঞানের জোরে অথবা বহুকাল ধরিয়া একসঙ্গে ঘর করার অধিকারে এই ভয়টাকে কোনো মেয়ে মানুষই অতিক্রম করিতে পারে নাই। ইহা আর এই একটি শক্তি, যাহা বহু স্বামী স্ত্রী 100 বছর একত্রে ঘর করার পরও হয়তো তার সন্ধান কোনোদিন পায় না। অর্থাৎ বলতে যে 100 বছর স্বামী স্ত্রী একসাথে ঘর করছে, কিন্তু স্বামীর লাশ নিয়ে এক রাত থাকবে এরকম স্ত্রী পাওয়া যায় না। তো এখানে নেরা ওই জিনিসটা বোঝাতে যাচ্ছে যে বিলাসী তাহলে কি পরিমাণ মৃত্যুঞ্জয়কে ভালোবাসে। মৃত্যুঞ্জয় যে কোনো মুহূর্তে মারা যেতে পারতো, এই লাশটাকে নিয়ে এসে থাকা লাগতো। ওকে, এখানে ওই জিনিসটাই সে বলেছে। ওকে, এরপর দেখি আমরা একটু কোশ্চেন সলভ করি। কার মৃত্যুর সময় নেরা উপস্থিত ছিল? ওরে বাপরে আমি একলা থাকতে পারবো না উক্তিটি কার? নেরার আত্মীয় কত বছর স্বামীর ঘর করেছেন?
আর একটা বিষয়, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, অনেকে অ্যাড পাইছো, গ্রুপে লিঙ্ক পাবা স্ক্রল করলে। তো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক মেয়েরা আমাদের ইয়েতে ইনফরমেশান জানিয়েছে যে ছেলেরা মেয়েদের নাম্বার নিয়ে নিয়ে ডিস্টার্ব করে, হোয়াটসঅ্যাপে নক দেয়। এখন কোন কোন ছেলে করছে না করছে সব হিস্ট্রি আমাদের কাছে আছে, বাট আমি এই ব্যাপারটা নিয়ে কোনো অ্যাকশানে যাব না, শুধু কোর্ট থেকে আস্তে করে বাইর করে দিব। সো বি কেয়ারফুল। যদি কারণ আমি এরকম কোনো অভিযোগ আসে যে ক্লাসে এই আকাম করছো, তাহলে খুব ভয়ঙ্কর হবে। আমি কি বুঝাইতে পারছি? আর মেয়েরাও হোয়াটসঅ্যাপে রং বিরঙ্গে ছবি তুলা, ওই ছবি দেওয়ার দরকার কি? জামা কাপড় অর্ধেক খুলে মুলে দিলে তো পোলারা তো নখ দিবই। তো তুমি তো চাও এইটা, তো এইটা কেউ করবে না, তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি কিন্তু ডিসেবল করে দিব। ওইটা তোমাদের আরও ফেসবুক অনেক সময় প্রবলেম হয়, যে কোনো প্রবলেম হতে পারে একদম, ওই জন্য আমরা একটা গ্রুপ খুলে রাখছি। এখন তার মানে এই না যে তুমি ওখানে ওই কাজ মানে ওই নখ দিবা, এই করবা সেই করবা, তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে। ঠিক আছে? হ্যালো 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 ওকে, তাহলে এটা হচ্ছে কি, কার মৃত্যুর সময় নেরা উপস্থিত ছিল, তাহলে কি নেরার আত্মীয়, এটার উত্তর হবে নেরার আত্মীয়। ওকে। আচ্ছা, এরপর হচ্ছে কি, ওরে বাপরে আমি একলা থাকতে পারবো না, উক্তিটা কার? উক্তিটা হচ্ছে নেরার আত্মীয়ের বইয়ের। ঠিক আছে, এখানে লিখতে হবে কি, নেরার আত্মীয়ের বইয়ের, অথবা নেরার আত্মীয় লিখতে হবে। নেরার আত্মীয় কত বছর? উত্তর হচ্ছে 25 বছর। কত বছর? 25 বছর। উত্তর কত বছর? 25 বছর। ওকে। হ্যালো, ও ওকে, 350 না? ওকে, এখনই পাঠাচ্ছি। একটা মিনিট একটু সময় দাও আমাকে প্লিজ। বুঝছো কথা কি? বুঝতে পারছো না বুঝো নাই? কি আনন্দ। একটা মিনিট আমাকে একটু সময় দাও প্লিজ। ওকে, এরপর একটু আসি। কি যে একটা ঝামেলা বুঝছো ক্লাসের মধ্যে। আচ্ছা, এরপরে দেখো আমরা একটু দেখি। এরপর কিন্তু সহসা মানে কি? সহসা মানে হঠাৎ। ভাই আপনার এটা তো মনে হয় পার্সোনাল অ্যাকাউন্ট না, না? এটা কি নগদ নাম্বার?
বিকাশ নাম্বার কোনটা? আপনারা তো বললাম বিকাশ নাম্বারের কথা। তাহলে অপেক্ষা করেন, 5-10 মিনিট অপেক্ষা করেন, একজনকে নাম্বার দিচ্ছি। এমন খারাপ করে দেখছো। সরি সরি, খুবই খুবই সরি, আর্জেন্ট একটা প্রবলেম। আমি জাস্ট 2টা মিনিট সময় দাও আমাকে, আমি একটু দেখতেছি। হ্যালো ভাই, নগদে একটু আর্জেন্ট 350 টাকা দিন তো। আমি নাম্বারটা দিছি, 350। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমরা খুবই ভালো, খুব গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। সো ওকে, তোমরা মাইন্ড করো না তো যে ভাই ক্লাসের মধ্যে আপনার। আচ্ছা, এবার আসো। হ্যাঁ, এবার দেখো, কিন্তু সহসা, সহসা মানে কি, হঠাৎ হঠাৎ যে শক্তির পরিচয় তখন কোনো কোনো নরনারীর মধ্যে পাওয়া যায়, তখন সমাজের আদালতে আসামি করিয়াই তাহার দ্বন্দ্ব দেওয়া আবশ্যক যদি হয় তো হোক, কিন্তু মানুষের যে বস্তুটি সামাজিক নয়, হ্যাঁ, সে যে নিজেই ইহার দুঃখে গোপনে অশ্রু বিসর্জন না করিয়া কোনো মতেই থাকিতে পারে না। প্রায় মাস 2 মৃত্যুঞ্জয়ের খবর লই নাই। অর্থাৎ নেরা বলতেছে যে প্রায় 2 মাস হয়ে গেছে, প্রায় 2 মাস হয়ে গেছে আমি মৃত্যুঞ্জয়ের কি মাস 2 মাস হয়ে গেছে আমি মৃত্যুঞ্জয়ের খবর লই নাই। যারা পল্লীগ্রাম দেখেন নাই, এই আজকে কিন্তু লেট হবে, কারণ এটা আজকে পুরোটা শেষ করবো। ওকে, আচ্ছা আচ্ছা। এরপর বলছে যাহারা পল্লীগ্রাম দেখেন নাই, অর্থাৎ যারা জীবনে কোনোদিন গ্রাম দেখে নাই, শহরে মানুষ এসে কিংবা ওই রেলগাড়ির জানালায় মুখ বাড়াইয়া দিয়ে দেখিয়াছেন, কিংবা যারা ওই রেলগাড়িতে খালি মুখ বাড়াই দিয়ে দেখছেন, গ্রামটা খালি দেখছেন, মানে যাতায়াতের পথে গ্রাম দেখছেন, কখনো গ্রামে বসবাস করেন নাই, তাহারা হয়তো সবিষয় বলিয়া উঠিবেন, এ কেমন কথা, এ কি কখনো সম্ভব হইতে পারে? অত বড় অসুখটা চোখে দেখি আসিয়াও মাস 2 আর খবর লয় নাই। বলছে প্রায় 2 মাস হয়ে গেছে, তুমি কোনো খবর লাও নাই। মানে এই ঘটনা যদি কেউ যদি শুনে তো বলবে যে 2 মাস হয়ে গেছে তুমি কোনো খবরই নাও নাই একটা মানুষের, যে এত বড় অসুখ। অর্থাৎ এই কথা তারা বলবে যারা জীবনে কখনো গ্রাম দেখে নাই। তাহাদের অবগতির জন্য বলা আবশ্যক যে এ শুধু সম্ভবই না, ইহা হইয়াই থাকে। একজনের বিপদে পারাশুদ্ধ, পারাশুদ্ধ মানে হচ্ছে পারাসহ, শুদ্ধ মানে কি সহ, পারাসহ ঝাঁক বাঁধিয়া উপর হইয়া পড়েছে, এ একটা জনশ্রুতি আছে। অর্থাৎ গ্রামে এটা একটা জনশ্রুতি আছে যে বহুকাল আগে কেউ বিপদে পড়লে গ্রামের মানুষজন সবাই কি করতো, একেবারে দল বেঁধে এসে প্রবলেম সলভ করতো, বিপদে এগিয়ে আসতো। এখন গ্রামের মানুষ ওই কাজ আর করে না। এরপর বলছে, খেয়াল করে দেখো, জানি না তাহার সত্যযোগ, সত্যযোগ হচ্ছে হিন্দু পুরাণ অনুযায়ী প্রথম যোগ, 4টা যোগ, তার ভিতরে সত্যযোগ হচ্ছে প্রথম যোগ। সত্যযোগে পল্লীগ্রামে ছিল কিনা কিন্তু একালে তো তাহা কোথাও দেখিয়াছি বলিয়া মনে করিতে পারি না। তবে তাহার মরার খবর যখন পাই নাই তখন সে বাঁচিয়ে আছে ঠিকই। বলতে যে যারা, যেমন এখানে নেরা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে যারা জীবনে কখনো গ্রাম চোখে দেখেন নাই তারা এটা মনে করতে পারেন যে আমি 2 মাস মৃত্যুঞ্জয়ের খবর লই না, কিন্তু গ্রামে এটা খুব নর্মাল। যেমন মানুষজন বলে যে গ্রামের মানুষ অনেক ভালো, যে বলে গ্রামের মানুষ ভালো ও জীবনে কখনো গ্রামে যায় নাই, ওই জন্য ও বলে গ্রামের মানুষ ভালো। তো গ্রামের মানুষ আসলে যত আমরা সহজ সরল মনে করি, যত ভালো মনে করি, অত ভালো মানুষ না। এটা তারাই বলবো যে যারা রেল লাইনে যাওয়ার সময় খালি গ্রাম দেখছে, জীবনে কখনো গ্রামে বসবাস করে নাই, তাই না? তারা বলবে। আচ্ছা, এরপর খেয়াল করে দেখো, আমরা এরপরে যাই। এরপর বলছে যে খুড়া যেভাবে গ্রামের মানুষের মৃত্যুঞ্জয়ের বিপক্ষে ক্ষিপ্ত করে তোলে, তো খুড়ার কাজই ছিল একটা, যে খুড়া কি করতো, মৃত্যুঞ্জয়কে গ্রামে হেঁটে হেঁটে, ভাই আসছে, দিছি মাত্র দিছি, গেছে তো। ওকে, তো বলছে কি যে যে খুড়া যেভাবে গ্রামের মানুষকে মৃত্যুঞ্জয়ের বিপক্ষে ক্ষিপ্ত করে তোলে, মানে খুড়ার কাজ হচ্ছে কি, মানুষের ওই যে পাশের বাসার আন্টি থাকে না, যে মানে সারাদিন খালি কথা বলে বলে বেড়ানো, এই কাজ। তো কিভাবে সে ক্ষিপ্ত করতো, এমনই সময় হঠাৎ একদিন কানে গেল মৃত্যুঞ্জয় সেই বাগানের অংশীদার খুড়া তোল পার করিয়া বেড়াইতেছে, যে গেল গ্রামটা একেবারে রসাতলে গেল, মানে গ্রামটা একেবারে ধ্বংস হয়ে গেছে, রসাতলে চলে গেছে। আচ্ছা, নালাতের মৃত্যুর বলিয়া সমাজে আর মুখ বাহির করিবার জোর হইল না। নালাতের মৃত্যুর হচ্ছে কি, তাদের বংশ। নালাতের মৃত্যুর কি, এটা হচ্ছে তাদের বংশ। ওকে, তো বলতে যে হ্যাঁ গেছে, গেছে ভাই, দিছেন? হ্যাঁ
ওই নাম্বারে একটু কল দেন, বলতেছে যায় নাই। ওকে, তো বলছে কি নালাতের মিত্তির বলিয়া সমাজে আর মুখ বাহির করিবার জোর হইল না। বলছে যে নালাতের মিত্তির বলিয়া মানে নালাতের মিত্তির হচ্ছে তাদের বংশ, এই বংশের লোক বলে তাদের আর মানে মুখ বাহির করার জোর হইল না। অকাল কুষ্মাণ্ডটা একটা সাপুরে মেয়েকে নিকা করেছে। অকাল কুষ্মাণ্ড মানে কি? অকাল কুষ্মাণ্ড মানে হচ্ছে অপদার্থ। বলছে এই অপদার্থটা একটা সাপুরে মেয়েকে বিয়ে করছে। নিকা মানে হচ্ছে বিয়ে, বিয়ে করছে। এরপর বলছে আর শুধু নিকা নয়, মানে শুধু বিয়ে নয়, তাও না হয় চুলাই যাক, অর্থাৎ তা না হয় গোল্লাই যাক, চুলাই যাক, তাহার হাতে ভাত পর্যন্ত খাইছে। মানে তাকে বিয়ে করছে, এটাতে সমস্যা নাই, তার হাতে ভাত পর্যন্ত খাইছে। মানে তখনকার সময় নিচু শ্রেণীর মানুষদের হাতে ভাত খাওয়া এটা খুবই জঘন্যতম অপরাধ ছিল। এটাকে বলে অন্নপাপ। এটাকে কি বলে? অন্নপাপ বলে। গ্রামে যদি ইহার শাসন না থাকে তো বনে গিয়ে বাস করিলেই তো হয়, করলা হলিপুরের সমাজে কথা শুনিলে ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ বলতেছে যে এই দুই সমাজের মানুষ, সমাজ তাদের মানুষ মানে পাশের মানুষ, বলে না যে পাশের গ্রামের মানুষ শুনলে কি বলবে, তারা শুনলে এটাকে কিভাবে নিবে যে বিয়ে তো করছে, বিয়ে করে ওই সাপুরে মেয়ের হাতে ভাত পর্যন্ত খাইছে। এখন বিয়ে করলে কত কিছুই না করে। খুড়ার কথা হচ্ছে, খুড়ার পুরো গল্পে আফসোস একটাই যে কেন ভাত খাইতে গেছে, মানে ভাত খাওয়াটাই তার কাছে অপরাধ, কিন্তু বেচারা বিয়ে করছে, যা ইচ্ছে তা করবে, এটা তার ব্যাপার। বউ জামাইরে ভাত খাওয়ানো এটা নাকি অপরাধ, বুঝছো? এটা অনেক বড় অপরাধ হয়ে গেছে। আচ্ছা, এরপর দেখো তখন ছেলে বুড়ো সকলের মুখে ওই একই কথা, এ হইল কি? কলি কি সত্যি উল্টাইয়ে বসলো? অর্থাৎ আমরা বলি না যে কেমত চলে আসছে, এরকম আর কি। কলিযুগ হচ্ছে হিন্দু পুরাণের শেষ যুগ। খুড়া বলিতে বেড়াইতে লাগলো এই যে ঘটিবে তিনি অনেক আগেই জানতেন। কিছু মানুষ আছে ঘটনা ঘটে যাওয়ার পরে বলে যে এরকম ঘটনা যে ঘটবে এটা তো আমি আরো আগ থেকেই জানতাম। তো খুড়া এরকম বলতে যে এই যে ঘটিবে আমি অনেক আগ থেকেই জানতাম। তিনি শুধু তামাশা দেখিতেছেন, কোথাকার জল কোথায় গিয়ে পড়ে, অর্থাৎ কোথাকার জলটা কোথায় যায় এটা তিনি দেখতেছেন। নইলে পর নয়, প্রতিবেশী নয়, আপনার ভাইপো, অর্থাৎ আমার নিজের ভাইয়ের ছেলেই আকামটা করছে, পরের মানুষ নয়, প্রতিবেশী নয়। তিনি কি বাড়ি লইয়া যাইতে পারতেন না? তাহার কি ডাক্তার বৈদ্য দেখাইবার ক্ষমতা ছিল না? এবার বলে আমি কি আমার ভাইপোরে কি আমি কি ডাক্তার বৈদ্য মানে ডাক্তার কবিরাজ দেখাইতে পারতাম না? আমি দেখাইতে পারতাম, কিন্তু আমি কেন দেখাই নাই? কারণ আমি এই কারণে দেখাই নাই যে দেখাইলে তো ঘটনাটা ঘটবেই না, আর ঘটনা না ঘটলে তো আমি যে ঘটনা আগ থেকেই জানি এটা তো মানুষ আপনাদেরকে বুঝাইতে পারবো না, এই জন্য বলতেছে। তবে কেন যে করেন নাই এখন দেখুন সবাই, কিন্তু তার তো আর চুপ করিয়া থাকা যায় না। এই যে মিত্তির বংশের নাম ডুবিয়ে যায়, গ্রামে যে তার মুখ পড়ে, অর্থাৎ বংশের নাম ডুবে যায়, গ্রামে তো তার মান সম্মান সবকিছু কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তখন আমরা গ্রামের লোক মিলিয়া যে কাজ করিলাম তাহা মনে করিলা আমি আজও লজ্জায় মরিয়া যায়। খুড়া চলিলেন নলাতের মিত্তির বংশের অভিভাবক লইয়া, আমরা 10-12 জন সঙ্গে চলিলাম গ্রামের বদন দগ্ধ মানে হচ্ছে পোড়ামুখ। ওকে পোড়ামুখ, গ্রামের বদন দগ্ধ না হয়, অর্থাৎ গ্রামে যাতে মুখ পুড়ে না যায় এই জন্য আমরা চললাম 10-12 জন মিলে মৃত্যুঞ্জয়ের বাড়িতে চললাম। মৃত্যুঞ্জয় পোড়া বাড়িতে গিয়া যখন উপস্থিত হইলাম সবে মাত্র সন্ধ্যা হইয়াছে। তাহলে তারা 10-12 জন কখন গেছে? সন্ধ্যার সময় গেছে। ওকে, মেয়েটি ভাঙা বারান্দায় এক ধারে রুটি গড়িতেছেন, আকস্মাৎ লাঠি ছোটা হাতে এতগুলো লোককে উঠানোর উপর দেখিয়া ভয় নীলবর্ণ হয়ে গেল। অর্থাৎ একেবারে সে প্রচন্ড পরিমাণ ভয় পাইছে এবং ভয় সে নীলবর্ণ হয়ে গেছে। বিলাসী এতগুলো মানুষ তার ঘরে বাড়িতে চলে আসছে। খুড়ো ঘরের মধ্যে উকি মারিয়া দেখিলেন মৃত্যুঞ্জয় শুইয়া আছে, চট করিয়া শিকলটা টানিয়া যায়। অর্থাৎ ওই যে ঘরের বাইরে যে শিকলটা থাকে ঘরের দরজাটা আটকাই দেয়। সে ভয় মৃত পায় লোকটি সম্ভাষণ করিতে লাগলেন, অর্থাৎ সে তখন সম্ভাষণ মানে হচ্ছে গালাগাল করতে লাগলেন খুড়া নিজের ভাইপোর বউকে। বলা বাহুল্য জগতে কোনো খুড়া কোনো কালে বোধ করি ভাইপোর স্ত্রীকে এরূপ সম্ভাষণ করেন নাই। অর্থাৎ জগতের কোনো খুড়া তার ভাইপোর বউকে এইভাবে গালাগাল তখন করে নাই। সে এমনই যে মেয়েটির হীন সাপুরে মেয়ে হইয়াও তা সইতে পারলো না, অর্থাৎ সে একটা নিচু সাপুরে মেয়ে হয়ে এত গালাগাল সে সহ্য করতে পারলো না। চোখ তুলিয়া বলিল বাবা আমারে বাপুর সঙ্গে নিকা দিয়েছে। এখানে বাবা মানে হচ্ছে তার বাবা, আর বাবুর সঙ্গে মানে হচ্ছে মৃত্যুঞ্জয়ের সঙ্গে। বলছে আমাদের মানে বুঝাচ্ছে যে আমাদের আসলে অবৈধ সম্পর্ক না, আমাকে বিয়ে দিছে মৃত্যুঞ্জয়ের সাথে, আমার বিয়ে হয়েছে এই জন্য আমরা একসাথে থাকতেছি। তো এই কথা বিলাসী বলতেছে। ওকে, সো আসো এবার আমরা কোশ্চেনগুলো সলভ করি। দ্রুত কোশ্চেনগুলো সলভ করো।
ওয়ানের থেকে দেখি ওয়ানে কারো কাছে আছে নাকি। খুবই ছোট এরপরে তারা কি আসলে মেসেজ জাজমেন্ট মেরিল আছে। ওকে হয়েছে তো কোশ্চেনগুলো সলভ করো দ্রুত। আচ্ছা তাহলে এটা হচ্ছে কি অকাল কুষ্মাণ্ড মানে হচ্ছে অকর্মণ্য ব্যক্তি, অপদার্থ, অনেক অনেক কিছুই বলা যায়। হ্যাঁ অপদার্থ বলতে পারো অথবা অকর্মণ্য ব্যক্তি এটাও বলতে পারো, যাই বলো হবে। খুড়ার মতে বিলাসী বিয়ে করে কোন বংশের? নলা কি নলাতের মিত্তির বংশের। হ্যাঁ মিত্তির বংশ। কি বংশ? মিত্তির বংশ। 10-12 জন মানুষ বিলাসীকে কোন বর্ণ ভয়, কোন বর্ণ মানে 10-12 জন মানুষের ভয়? উত্তর হচ্ছে নীল বর্ণ। উত্তর কি? নীল বর্ণ। ওকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। ওকে এরপর আসলে আমরা দেখি খুড়া বলিলেন, কি বললো? তবে রে ইত্যাদি ইত্যাদি, এবং সঙ্গে সঙ্গে 10-12 জন বীর দর্পে হুঙ্কার দিয়া তাহার ঘাড়ে পড়লো, অর্থাৎ বিলাসীর ঘাড় ধরলো। কেউ ধরিল চুলের মুঠি, কেউ ধরিল কান, কেউ ধরিল হাত দুটো, অর্থাৎ এক একজন এক একটা ধরছে। মানে বিলাসীকে তখন মানে ব্যাপারটা এরকম বোঝাচ্ছে যে দুর্বলের প্রতি সবলের যেই অত্যাচার সেই চিত্রটা তুলে ধরছে। যে একটা মেয়ে, একটা নারী, তার এতজন পুরুষ মিলে কেউ তার হাত ধরতেছে, কেউ তার চুল দেখতেছে, এভাবে ধরে তাকে বের করে দিচ্ছে, এবং যাহাদের সে সুযোগ ঘটিল না, অর্থাৎ এক একজন একটা ধরছে, কেউ চুল ধরছে, কেউ হাত ধরছে, যাদের আর কোনো কিছু ধরার আর জায়গা নাই তারা কি করলো? তাহারাও নিঃশ্রেষ্ট হইল না, তারা চুপ করে থাকলো না। তারাও মোটামুটি কেউ লাথি মারতেছে, কেউ এক একজন এক একভাবে। কারণ সংগ্রাম স্থলে আমরা কাপুরুষের ন্যায় চুপ করিয়া থাকিতে পারি না। অর্থাৎ এখানে একটু খোঁচা মেরে বলছে যে যেহেতু এখানে একটা সংগ্রাম চলতেছে, আমাদের যাদের আর মারার জায়গা নাই তারা মারতেছে, আমাদের বিরুদ্ধে এত বড় দুর্নাম রটনা করিতে বোধ হয় নারায়ণ কর্তৃপক্ষের চক্ষু লজ্জা হইবে। এখানেই একটা অবান্তর কথা বলিয়া রাখি, এখানে একটা অবান্তর শুনিয়াছি নাকি বিলেত প্রভৃতি স্ল্যাশ দেশ বলতে বোঝানো ইউরোপ দেশ আর কি, ইংরেজ দেশ বা ইউরোপ দেশের কথা আমরা বলতে পারি। তো বলছে পুরুষদের মধ্যে একটা কুসংস্কার আছে, সেই কুসংস্কার কি? স্ত্রীলোক দুর্বল এবং নিরুপায় বলিয়া তাহাদের গায়ে হাত তুলতে নাই। অর্থাৎ ইংরেজরা বলে যে নারীরা দুর্বল, তাদের গায়ে হাত তুলতে নাই। এ আবার একটি কথা সনাতন হিন্দু এই কুসংস্কার মানে, অর্থাৎ এটাকে নেরা একটু মজা করে বলতেন যে এটা একটা কুসংস্কার। এই কুসংস্কার আমরা সনাতন হিন্দুরা মানি না। যদি মানতামই তাহলে বিলাসীর গায়ে এতজন পুরুষ হাত তুলতো না। আমরা বলি যাহার গায়ে জোর নাই তাহার গায়ে হাত তুলিতে পারা যায়, সে নর নারী যাই হোক না কেন। অর্থাৎ যার গায়ে জোর নাই সে নর নারী যাই হোক, অর্থাৎ দুর্বলকে সবল কর্তৃক যে আক্রমণ বা নির্যাতন সেটার চিত্র এখানে তুলে ধরা হয়েছে। এরপর আমরা দেখি মেয়েটি প্রথমে সে একবার আর্তনাদ করিয়া উঠিল, তারপর একেবারে চুপ হইয়া গেল। কিন্তু আমরা যখন তাহাকে গ্রামের বাহিরে রাখিয়া আসিবার জন্য হিসরাইয়া লইয়া চলিলাম, তখন সে মিনতি করিয়া বলিতে লাগলো, বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি, বাইরে শিয়াল কুকুর খেয়ে যাবে, রোগা মানুষ সমস্ত রাত না খেতে পাবে না। এই যে স্বামীর প্রতি বিলাসীর যে ভালোবাসা, এই লাইনের মধ্যে সেটা প্রকাশ পায়। যখন তাকে টেনে বের করে নিয়ে যাচ্ছে, তখন সে নিজের কথা চিন্তা না করে সে চিন্তা করলো তার স্বামীর কথা। বলছে যে আমার স্বামী, আমি রুটিগুলো জাস্ট ঘরে রেখে আসি, না হলে এই রোগা মানুষ সারাটা রাত না খেয়ে থাকবে, রুটিগুলো শিয়াল কুকুর খেয়ে ফেলবে। এই যে স্বামীর প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসার একটা বহির প্রকাশ আমরা এই লাইনে দেখেছি। মৃত্যুঞ্জয় রুদ্ধ ঘরের মধ্যে, রুদ্ধ মানে হচ্ছে বদ্ধ, আবদ্ধ, ঠিক আছে? যখন তাকে তো ঘরের মধ্যে খুঁড়ো আটকে ফেলছে, রুদ্ধ ঘরের মধ্যে পাগলের ন্যায় মাথা কুটিতে লাগলো, ধারে পদাঘাত করিতে লাগলো, এবং শ্রাব্য অশ্রাব্য বহুবিধ ভাষা প্রয়োগ করতে লাগলো। অর্থাৎ সে ঘরে মাথা এভাবে কি করলো? কুটিতে লাগলো, এভাবে মাথা ধাক্কাইতে লাগে। এরপর বলছে যে ধারে পদাঘাত, ধার মানে হচ্ছে দরজা, এই দরজার মধ্যে কি করলো? পদাঘাত করতে লাগলো, সে দরজা ভেঙে ফেলতে চেষ্টা করলো পা দিয়ে। হ্যাঁ, এবং শ্রাব্য অশ্রাব্য, শ্রাব্য মানে হচ্ছে শোনার যোগ্য, অশ্রাব্য মানে হচ্ছে শোনার অযোগ্য, অর্থাৎ ভালো খারাপ বহুবিধ গালাগাল সে করতেছে। কিন্তু আমার তো তাহাতে তিলার্ধ বিচলিত হইলাম না। তিলার্ধ মানে হচ্ছে তিল পরিমাণ। আমরা তাতে এই যে এত গালাগাল করতেছে, আমরা এটাতে তিল পরিমাণ চিন্তা করলাম না। স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতর সহ্য করিয়া টানিয়া লইয়া চললাম। অর্থাৎ এই দুর্বলকে, বিলাসীকে টেনে হিসেবে বের করে দিতে পারলেই দেশের কল্যাণ, স্বদেশের কল্যাণ, এটা বলছে। এরপর দেখো 25 নম্বর কোশ্চেনে বলছে বিলাসীর বানানো রুটি বাইরে থাকলে কে খেয়ে ফেলবে বলে উল্লেখ করেছে কোশ্চেন। এরপর বলছে কিসের মঙ্গলের জন্য সবাই বিলাসীকে টানিয়া লইয়া গেল। এরপর বলছে 10-12 জন বিলাসীকে কি বলে সম্বোধন করেছে? 10-12 জনকে বিলাসী কি বলে সম্বোধন করছে?
দ্রুত কোশ্চেনগুলো সলভ করে এইভাবে পড়লে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। সিকিউ এমসিকিউ যেভাবে প্রশ্ন আসুক তোমরা পারবা, অনুধাবনমূলক, জ্ঞানমূলক। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কি বিলাসীর বানানোর রুটে? এটা হচ্ছে শিয়াল কুকুর। এটার উত্তর কি হবে বলো তো? অনেকে খালি কুকুর লিখবা, অনেকে শিয়াল লিখবা, বাট এটাও শিয়াল কুকুর, শিয়াল কুকুর দুইটাই হবে। এরপর হচ্ছে কিসের মঙ্গলের জন্য? উত্তর হচ্ছে স্বদেশের মঙ্গল। হ্যাঁ, দেখছো কত ডিপ থেকে কোশ্চেন আসে। 10-12 জন উত্তর হচ্ছে বাবুরা। ঠিক আছে, বাবুরা এটা বলে সম্বোধন করছে। পরের কোশ্চেন আনসারটা তোমরা দেখি কেউই দিতে পারতেছো না, যে এখানে দেওয়া আছে। এই যে একটু যদি দেখাই, হ্যাঁ এই যে বাবা আমাকে বাবুর সঙ্গে নিকা করেছে, কই জানি কই জানি, না 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 এখানে, হ্যাঁ এই যে বাবুরা, হ্যাঁ এই যে বলছে বাবুরা, বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও। হ্যাঁ, উত্তর হচ্ছে কি বাবুরা। ওকে, আচ্ছা এরপর আসি আমরা। এরপর দেখি, চলিলাম বলিতেছি কেননা আমিও বরাবর সঙ্গে ছিলাম, অর্থাৎ নেরাও তখন তাদের সঙ্গে ছিল, কিন্তু কোথায় আমার মধ্যে একটুখানি দুর্বলতা ছিল, অর্থাৎ নেরা ওইভাবে আসলে সবাই যেভাবে মারতেছে নেরা আসলে ওরকম মারে নাই। আমি তাহার গায়ে হাত দিতে পারি নাই, বরঞ্চ কেমন জানি কান্না পাইতে লাগলো। সে যে অত্যন্ত অন্যায় করিয়াছে এবং তাহাকে গ্রামের বাহির করাই উচিত বটে, কিন্তু এটাই যে আমরা ভালো কাজ করিয়াছি সেও কিন্তু কিছুই মনে করিলাম না, কিন্তু আমার কথা যাক। অর্থাৎ বলছে যে আমরা না হয়, মেয়েটা না হয় খারাপ কাজ করছে, ফাইন, ওই জন্য আমরা, মেয়েটা না হয় খারাপ কাজ করছে, আমরা তাকে টেনে বের করে দিচ্ছি, বাট আমরা যে কাজটা করতেছি ওই কাজটাকে ভালো কাজ কিনা, এটা নেরা প্রশ্ন করছে। আপনারা মনে করিবেন না পল্লী গ্রামে উদারতার একান্ত অভাব, মোটেই না, বরঞ্চ বড়লোক হইলে আমরা এমন ঔদার্য, ঔদার্য মানে হচ্ছে বিনয়, ওকে, ঔদার্য মানে হচ্ছে বিনয়, তেল দি না এরকম মানুষের তেলাই না, ঔদার্য প্রকাশ করে যে শুনিলে আপনি অবাক হয়ে যাবেন। অর্থাৎ আপনারা বলছেন গ্রামের মানুষের উদারতা নাই, সরি বিনয় না, ঔদার্য মানে হচ্ছে উদারতা, উদারতা বলছে গ্রামের মানুষের উদারতা নাই, একথা ভুল, বরং যারা বড় লোক তাদেরকে সবাই তেল দিয়ে চলে, কিন্তু যারা গরিব তাদের বেলায় কেউ উদার না। এই মৃত্যুঞ্জয় যদি তাহার হাতে ভাত খাইয়ে অমার্জনীয় অপরাধ করে, অমার্জনীয় মানে হচ্ছে ক্ষমার অযোগ্য, মার্জনা করা যায় না, অমার্জনীয় অপরাধ করে, তাহলে তো আমাদের এত রাগ হইতো না। আর কায়েতের, কায়েত মানে হচ্ছে বংশ, কায়েতের ছেলের সঙ্গে সাপুরে মেয়ের নিকা, এ তো হাসিয়ে উড়াইবার কথা, কিন্তু কাল করিল যে ভাত খাইয়ে, কাল মানে হচ্ছে কি পাপ, পাপ করলো যে কি ভাত খেয়ে পাপ করলো, হোক না 2.5 মাসের রুগী, হোক না শয্যাশায়ী, কিন্তু তাই বলে ভাত, লুচি নয়, সন্দেশ নয়, পাঠার মাংস নয়, ভাত খাইয়া যে অন্ন পাপ, ভাত খাওয়া কি অন্ন পাপ। তো এখানে একটা ব্যাপার আছে, মূলত খাদ্যের দেবী হচ্ছে দেবী অন্নদা। তো দেবী অন্নদা হচ্ছে কি, দেবী অন্নদা হচ্ছে খাদ্যের দেবী। তো যেই দেবী মহান দেবী, তিনি আমাদেরকে খাদ্য দেন হিন্দু ধর্ম অবলম্বনে, তো তার দেওয়া ভাত আমরা যদি কোনো হীন মানুষের হাতে খাই তাহলে এটাকে তারা বলছে অন্ন পাপ। এই জন্য বলছে যে লুচি খাও সমস্যা নাই, সন্দেশ খাও সমস্যা নাই, পাঠার মাংস খাও বিলাসীর হাতে সমস্যা নাই, কিন্তু ভাত কেন তোমাকে খেতে হবে? সে তো সত্যি মাপ করা যায় না। তাহলে পল্লী গ্রামের লোক সংকীর্ণ চিত্ত নয়, 4 কোষ হাঁটা বিদ্যা যেসব ছেলের পেটে, তাহারা তো একদিন বড় হইয়া সমাজের মাথা হয়। দেবী বিনা পানির বর মানে হচ্ছে আশীর্বাদ, অর্থাৎ দেবী বিনা পানি দেবীর আশীর্বাদে সংকীর্ণতা তাহাদের মধ্যে আসিবে কি করি, অর্থাৎ এই যে ক্ষমা করে দিবেও এইটা তাদের মধ্যে আসলে নাই। ওকে, এবার বলছে এই তো ইহার কিছুদিন আগে প্রাতঃস্মরণীয়, প্রাতঃস্মরণীয় মানে কি দেখো, সকালে ঘুম থেকে উঠে স্মরণ করার যোগ্য এমন মানুষ। তো প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায়ের মহাশয়ের বিধবা পুত্রবধূ মনের বৈরাগ্যে 2 বছর কাশীবাস করিয়া, হ্যাঁ যখন ফিরিয়া আসিলেন তখন নিন্দুকেরা কানাকানি করতে লাগিল যে অর্ধেক সম্পত্তি বিধবার আর পাছে, মানে তারপরে তাহার বেহাত হাত ছাড়া হয়। তো বলছে যে এখানে একটা ঘটনা বলছে, ঘটনা অনেকে হয়তো বুঝতে পারবে না। ঘটনাটা হচ্ছে এরকম যে স্বর্গীয় মুখোপাধ্যায়ের স্ত্রী তার পুত্রবধূ, তো তার পুত্রবধূ একদিন মনের বৈরাগ্য, অর্থাৎ একদিন সে 2 বছর কাশীবাস করে আসছে। তো কাশী হচ্ছে এমন একটা জায়গা যেখানে ধর্মীয় অনেক পুণ্যের কাজ হয়, অনেক ভালো কাজ হয়। আবার এক সাইডে দেখা যায়
যে পতিতালয়ও আছে, মানে সেখানে আকামও চলে। যেমন আমাদের অনেক মাজারগুলোতে দেখবা যে একদিকে মানুষজন কেউ মুনাজাত করতেছে, কেউ আল্লাহ আল্লাহ ডাকতেছে, আরেকদিকে কেউ সিদ্ধি টানতেছে, এরকম আর কি। তো ওই মানে স্বর্গীয় মুখোপাধ্যায় তিনি অনেক মানে তাদের সমাজে অনেক নাম কাম ছিল, অনেক টাকা পয়সাওয়ালা ছিলেন। তার বউ যখন আসছে, তার ছেলের বউ যখন মানে পতিতালয় থেকে আসছে অর্থাৎ কাশিবাস করে যখন আসছে, তখন গ্রামের মানুষজন আসলে কি করছে সেই ঘটনাটা এখানে আসলে তিনি তুলে ধরছেন। এই ভয় ছোটবাবু অনেক চেষ্টা এবং অনেক পরিশ্রমের পর বৌঠানকে যখন সেখান হইতে ফিরিয়ে আনিয়েছেন, সেটা কাশিই বটে। যাই হোক, ছোটবাবু তাহার স্বাভাবিক ঔদার্য মানে কি মহানুভবতা, উদারতা, গ্রামবাসীকে বারোয়ারি পূজা বাবদ 200 টাকা দান করিয়ে দিলেন। বারোয়ারি পূজা মানে হচ্ছে সম্মিলিত পূজা। তো ছোটবাবু কি করলেন, যে গ্রামে ওই সম্মিলিত যে পূজা হয় ওই পূজার জন্য 200 টাকা কি করছেন, দান করে দিচ্ছেন। কারণ তার ভাবি পতিতালয় থেকে আসছে, খুব মহান কাজ করে আসছে, বুঝছো। 5খানা গ্রামের ব্রাহ্মণদের সৎ দক্ষিণা উত্তম ফলাহার, উত্তম ফলাহার মানে হচ্ছে ভালো মন্দ খাবার আর কি, ফলাহার মানে হচ্ছে খাওয়া। তো গ্রামের 5জন কি করলো, ব্রাহ্মণকে যারা রাখবে, আমরা যেমন ওই যে হুজুরদেরকে ডেকে খাওয়াই না মসজিদের ইমাম মসজিদ, তো তারা কি করলো যে এরকম 5জন ব্রাহ্মণকে ডেকে আনছে, এবং 5জন ব্রাহ্মণকে ডেকে আনে তারা কি করছে, ভালো করে খাওয়াইছে, এবং তাদের হাতে কাঁসার টিন, মানে কাঁসার মানে হচ্ছে টিন, কাঁসার গ্লাস ধরাই দিল, অর্থাৎ কাচের গ্লাস আর কি, সরি টিনের গ্লাস ধরাই দিল, অনেক কিছু খাওয়াইছে আর কি, এটা বুঝা যায়। তখন ধন্য ধন্য পড়িয়া গেল, এমনকি পথে আসিতে অনেকেই দেশ এবং দশের কল্যাণের নিমিত্তে কামনা করতে লাগলেন। তো ওই কি করছে, ভাবি যখন পতিতালয় থেকে যখন ফিরে আসছে, তখন কি করছে, গ্রামের ওই যে ব্রাহ্মণদেরকে খাওয়াই দিছে, আর বারোয়ারি পূজার জন্য 200 টাকা দান করে দিছে। তখন গ্রামের সবাই তাদেরকে এবার একদম মানে তারা মহান কাজ করে ফেলছে, মানে পতিতালয় থেকে আসছে এই জন্য টাকা দিছে, মানুষদেরকে খাওয়াইছে, তো মহান কাজ, বুঝছো। মানে ওই ব্যাপারটা হচ্ছে এরকম যে ওই মাথা জান্নাতে যাক, সমস্যা না, মানে মাথাটা খালি জান্নাতে গেলেই হবে, আর নিচের সব জাহান্নামে যাক, কোনো ক্ষতি নাই, বুঝছো। এই ঘটনাটাও এরকম আর কি। ওই যে কিছু কিছু মেয়ে আছে না, দেখবে যে উপর দিয়ে হেজাব পরে, মানে উপরের দিয়ে ফিটফাট, ভিতরে সদরঘাট, কোনো সমস্যা নেই। তো এরকম আর কি ঘটনা এখানে। তো এরপর দেখি এরপর ঘটনা কি। এরপর বলছে, কিন্তু যাক, মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, যুগে যুগে সঞ্চিত হইয়া পল্লীবাসীর দ্বারে স্তূপাকার হয়ে উঠছে। অর্থাৎ আমাদের এইসব ঘটনা একেবারে স্তূপাকার হয়ে গেছে, একটা বিশাল বড় স্তূপ হয়ে গেছে, এইসব ঘটনা বললে শেষ হবে না। এই দক্ষিণবঙ্গের অনেক, দক্ষিণবঙ্গ বলতে তখন আমাদের এই দক্ষিণ অঞ্চলকে বোঝাচ্ছে, বা বঙ্গ বা বাংলা ভাষাভাষী যারা তাদেরকে বোঝাচ্ছে। দক্ষিণবঙ্গের অনেক পল্লীতে অনেক দিন ঘুরিয়া গৌরব করার মতো অনেক বড় বড় ব্যাপার প্রত্যক্ষ করেছি। চরিত্রেই বলো, ধর্মেই বলো, সমাজেই বলো, আর বিদ্যাতেই বলো, শিক্ষায় একেবারে পুরো হইয়া আছে। এখন শুধু ইংরেজদের কষিয়ে গালিগালাজ করতে পারলেই দেশটা উদ্ধার হয়ে যায়। আমরা খালি ইংরেজদেরকে গালিগালাজ করি, ইংরেজরাই করছে, সেই করছে। আমরা যে নিজেরাই এখন অসভ্য এটা আমরা মনে করি না। আমরা মনে করি যে আমরা ইংরেজদেরকে গালাগালি করতে পারলে আমরা সভ্য। ঠিক আছে, ওকে। এরপর কি বলছে, যে বৎসর খানিক গত হইয়াছে, মানে বৎসর খানিক মোটামুটি চলে গেছে, মশার কামড় আর সহ্য করিতে না পারিয়া সবে মাত্র সন্ন্যাসীগিরি ইস্তফা দিয়া, মানে হচ্ছে শেষ করে, সন্ন্যাসীগিরি শেষ করে ঘরে ফিরিয়াছি। একদিন দুপুরে ক্রোশ দূরের মালোপাড়ার ভিতর দিয়ে, অর্থাৎ সাপুরেরা যেখানে বসবাস করে, মালোপাড়ার ভিতর দিয়ে চলিয়াছি। হঠাৎ দেখি একটা কুটির মানে হচ্ছে ঘর, আর ধার মানে হচ্ছে কি দরজা, বসিয়া মৃত্যুঞ্জয়, তার মাথায় গেরুয়া রঙের পাগড়ি, অর্থাৎ নেরা যখন ওই সাপুরেদের পাড়ার ভিতর দিয়ে যখন যাচ্ছে, তখন সে দেখলো যে মৃত্যুঞ্জয় বসে আছেন, একটা ঘরের দরজাতে বসে আছেন, তার মাথায় একটা গেরুয়া রঙের একটা পাগড়ি, বড় বড় দাড়ি, চুল, গলায় রুদ্রাক্ষ, পুতির মালা। কে বলবে আমাদের সেই মৃত্যুঞ্জয়? কায়স্থের ছেলে 1 বছরের মধ্যে জাত দিয়ে একেবারে পুরোদস্তুর সাপুরে হয়ে গেছে। অর্থাৎ কায়স্থের ছেলে, কায়েত বংশের, মৃত্যুর বংশের ছেলে, সেই ছেলে 1 বছরের মধ্যে সে কি করছে, একেবারে সাপুরে হয়ে গেছে। তার গেট আপ, তার চুল, তার গলায় মালা, সবকিছু মিলে সে একেবারে কি হয়ে গেছে, সাপুরে হয়ে গেছে। ওকে, আচ্ছা। এরপর আমরা একটা কোশ্চেন সলভ করি। গ্রামের বারোয়ারি পূজা বাবদ ছোটবাবু কত টাকা দিয়েছেন? কখন নেরা মালোপাড়ার ভিতর দিয়ে গিয়েছেন? তারপর পল্লীগ্রামে কিসের একান্ত অভাব? দ্রুত সলভ করো। আচ্ছা,
তো গ্রামে এটা তো পারবাই, এটা হচ্ছে কি 200 টাকা, তাই না? কখন নেরা মালোপাড়ার ভিতর দিয়ে গিয়েছিল এইটা একটু খেয়াল করো, দেখো এটা একটু খেয়াল করো। এই দেখো, এই যে একদিন দুপুরবেলা দেখছো, কি হবে এটার উত্তর? এটার উত্তর হচ্ছে দুপুরবেলা। হ্যাঁ, আচ্ছা এরপর দেখো পল্লীগ্রামে কিসের একান্ত অভাব? উদারতার বা ঔদার্য লিখতে পারো। আচ্ছা এরপর দেখি মানুষ যে কত শীঘ্রই তার 14 পুরুষের জাত বিসর্জন দিয়া আরেকটা জাত হইয়া উঠতে পারে, সে এক আশ্চর্য ব্যাপার। অর্থাৎ মানুষ নিজের জাত কত তাড়াতাড়ি যে বিসর্জন দিতে পারে, বাদ দিতে পারে। ব্রাহ্মণের ছেলে মেথরানি বিবাহ করিয়া মেথর হইয়া গেছে, অর্থাৎ ব্রাহ্মণের ছেলে, ভালো ঘরের ছেলে বিয়ে করছে মেথরের মেয়েকে, সে এখন হয়ে গেছে মেথর। তাহাদের ব্যবসা অবলম্বন করিয়াছে, এ বোধ করি আপনারা সবাই শুনিয়াছেন। আমি সৎ ব্রাহ্মণের ছেলেকে এন্ট্রান্স পাস করার পর, এন্ট্রান্স মানে হচ্ছে বর্তমান মাধ্যমিক, মেট্রিক, হ্যাঁ এন্ট্রান্স পাস করার পর ডোমের মেয়ে, ডোম মানে হচ্ছে যারা ওই যে মৃতদেহ যারা সৎকার করে তারা, হ্যাঁ ডোমের মেয়ে বিবাহ করিয়া ডোম হইয়া যাইতে দেখতেছি। অর্থাৎ একটা ছেলে মেট্রিক পাস করছে, ব্রাহ্মণের ছেলে, নেরা বলতেছে আমি তা দেখেছি যে সে ডোমের মেয়ে বিয়ে করে সে নিজেই ডোম হয়ে গেছে। এখন সে দুসুনি মানে হচ্ছে কি? দুসুনি মানে হচ্ছে যে চাল ধোয়ার জন্য যে ওই যে তোমার ইয়েগুলো ব্যবহার করে, এগুলো আর কি, ঝুড়িগুলো। দুসুনি কুলো বুনিয়া বিক্রয় করে, শুয়োর চড়ায়। এখন সে আরো কাজ করে, সেগুলো বিক্রি করে, আর সে এখন শুয়োর চড়ায়। ওকে, ভালো কায়স্থের সন্তানকে কসাইয়ের মেয়ে বিবাহ করিয়া কসাই হইয়া যাইতে দেখিয়াছি। অর্থাৎ একটা ভালো ঘরের ছেলে, সে কসাইয়ের মেয়ে বিয়ে করছে, এখন সে কসাই হয়ে গেছে। কসাই মানে কি? কসাই মানে হচ্ছে যারা ওই যে গরু কাটে, এরা। আজ সে সহস্তে গরু কাটিয়া বিক্রয় করে, তাহাকে দেখিয়া কারো সাধ্য বলে, কার সাধ্য বলে, কোন কালে সে কসাই ভিন্ন আর কিছু ছিল। অর্থাৎ তাকে দেখে বুঝাই যায় না যে সে জীবনে কসাই ছাড়া অন্য কোনো কিছু ছিল বলিয়া তাকে দেখে মনে হয় না। কিন্তু সকলের ওই একই হেতু, সকলের ওই একই হেতু। ওই একই হেতু মানে কি? ওই একই হেতু মানে হচ্ছে নারী, বুঝছো? একই হেতু মানে কি? নারী। দেখছো এখানে আমি কিছু বলছি, এখানে লেখক কি বলছে যে মেথরের মেয়ে বিয়ে করে মেথরে গিয়ে, তুমি কারে বিয়ে করবা, কোন ঘরে বিয়ে করবে, এটা তোমার ব্যাপার। তুমি মেথরের মেয়ে বিয়ে করলে তুমি হয়ে যাবে মেথর, ভালো পরিবারে বিয়ে করলে ভালো হবে, খারাপ পরিবারে বিয়ে করলে জীবন তেজপাতা, তেনা তেনা। ভুল বলছি কিছু না, বুঝছো? এরকম অনেক ঘটনা আছে, এরকম ঘটনা একটা দুইটা না, অনেক ঘটনা আছে। আমার এক স্টুডেন্ট আছে, ও ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, ইংলিশ ডিপার্টমেন্টে। ওরে আমি একবার পাঠাইছি এক মেয়ের টিউশনে পড়ানোর জন্য। ওর টিউশনে পড়াইতে গিয়ে মায়ে বানায় টিকটক, মায়ের লো প্রেম করে বিয়ে করে, পোলা হাফেজ, কোরআনে হাফেজ পোলা এখন টিকটক বানায়, বুঝছো? এরপর দেখে আমার তো আর মনে হয় এমন করিয়া সহজে পুরুষ যাহারা টানিয়ে নামাইতে পারে তাহারা কি অবলীলা ক্রমে তাহাদের ঠেলিয়ে উপরে তুলতে পারে না? তো নারীরা বলতে যে নারীরা যদি এত তাড়াতাড়ি নামাই ফেলতে পারে, তাহলে নারীরা উপরেও উঠাইতে পারে। যে পল্লীগ্রামে পুরুষের সুখ খেতে আজ পঞ্চমুখ হইয়া উঠিয়াছে, গৌরবটাকে শুধু তাহার একারই, শুধু নিজের জোরেই এত দ্রুত নিচের দিকে নামিয়ে চলিয়াছে। অন্দরের দিকে তাকাইলে একটু উৎসাহ, একটু সাহায্য আসে না। অর্থাৎ বলতে যে যে মেয়েদেরকে সব পুরুষ, সব সফলতার ক্রেডিট খালি পুরুষরাই নেয়, এটার পিছনে তো মেয়েদেরও ঘরের অন্দর মানে হচ্ছে ঘরের ভিতর থেকেও তো নারীরা কিছু না কিছু কি করে, সাহায্য পুরুষদেরকে করে। কিন্তু যাক, ঝোঁকের মাথা হয়তো অনধিকার চর্চা করিয়া বসিব, কিন্তু আমার মুশকিল হইয়াছে যে আমি কোনো মতে ভুলিতে পারি না দেশের 90 জন নরনারী ওই পল্লী গ্রামেরই মানুষ, এবং সেজন্য কিছু একটা আমাদের করা চাই। যাক, বলিতেছিলাম যে কে দেখিয়াস এই সে মৃত্যুঞ্জয়, কিন্তু আমাকে যে খাতির করিয়া বসাইলো, বিলাসী পুকুর থেকে জল আনিতে গিয়েছিল, আমাকে দেখিয়া সে বাড়ি খুশি হইয়া বারবার বলিতে লাগলো, তুমি না আগলালে ওই রাত্রি আমাকে তারা মেরেই ফেলতো। অর্থাৎ নেরা বিলাসীকে বলতে, তুমি যদি আমাকে যদি না আগলাতে, তাদের যদি প্রোটেক্ট না করতে, তাহলে তো তারা আমাকে মেরেই ফেলতো। আমার জন্য না জানি কত মার তুমি খেয়েছো। কথায় কথায় শুনিলাম পরদিন তাহারা এখানে উঠিয়া ক্রমশ ঘর বাঁধিয়া বাস করিতেছিল এবং সুখে আছে। এই কথা আমাকে বলার প্রয়োজন ছিল না। অর্থাৎ নেরারা যে সুখে আছে, মৃত্যুঞ্জয় আর বিলাসী যে সুখে আছে এটা বলা লাগে না, কারণ সুখে থাকলে মানুষের চেহারার দিকে তাকালেই বোঝা যায়। শুধু তাহার মুখের পানে চাহিয়া আমি তা বুঝিলাম। তাই শুনিলাম আজ কোথায় নাকি তাহাদের সাপ ধরার বায়না আছে। তখন তারা সাপ ধরে, তো তাদের নাকি সাপ ধরার চুক্তি আছে, বায়না মানে কি চুক্তি, এবং তাহারা প্রস্তুত হইয়াছে। আমি অমনি সঙ্গে যাইবার জন্য লাফাইয়া উঠিলাম। ছেলেবেলা হইতে দুটো জিনিসের উপর আমার প্রবল শখ ছিল, দুইটা জিনিস নেড়ার খুব শখ ছিল। এক ছিল গোখরা সাপ ধরিয়া পোষা, আরেক ছিল মন্ত্রসিদ্ধ হওয়া, অর্থাৎ মন্ত্র শেখা, আর একটা হচ্ছে কি সাপ ধরে ধরে পোষা, এটাই ছিল। সো আসো আমরা একটু কোশ্চেনগুলো সলভ করি। আফরিন এই মেয়ে অনেকবার কমেন্ট করছে যে ভাই স্ক্রিনে ব্রাইটনেস বাড়ান। যদি আর এই কমেন্ট আরেকবার করো তাহলে তোমাকে গ্রুপ থেকে ব্যান করে দিব। চোখে সমস্যা থাকলে ডাক্তার দেখাও।
চোখের ডাক্তার দেখাও। পাইছো? ব্রাহ্মণের ছেলেকে এন্ট্রান্স পাস করার পর কার মেয়ে বিবাহ করেছে? তাহলে তোর কি হবে বলো তো? এটা উত্তর হচ্ছে ডোমের মেয়ে। হ্যাঁ, এরপর খেয়াল করে দেখো, বিলাসী গল্প অবলম্বনে দেশের কতজন নরনারী পল্লী গ্রামের মানুষ? 90 জন। ছেলেবেলা থেকে নেড়ার কোন দুটো জিনিসের প্রতি প্রবল শখ ছিল? দুইটা জিনিস। কি কি বলো তো? এই দুইটা জিনিস কোন দুটা জিনিস জানতে যাচ্ছে। একটা হচ্ছে কি, গোখরা সাপ ধরে পোষা, এক। দ্বিতীয় হচ্ছে কি, মন্ত্রসিদ্ধ হওয়া। গোখরা সাপ ধরে পোষা, আর একটা হচ্ছে মন্ত্রসিদ্ধ হওয়া। বুঝছো? এক কি, গোখরা সাপ ধরে পোষা, আর একটা কি, মন্ত্রসিদ্ধ হওয়া। ওকে ওকে। সিদ্ধা হইয়ার উপায় তখন খুঁজিয়া বাহির করিতে পারি না। অর্থাৎ ছোটবেলা থেকে মন্ত্রসিদ্ধ হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেই ইচ্ছা আসলে সে পূরণ করতে পারে না। কিন্তু মৃত্যুঞ্জয়কে উস্তাদ লাভ করিবার আশায় আনন্দে উৎফুল্ল হইয়া উঠিলাম। অর্থাৎ মৃত্যুঞ্জয়কে এবার সে উস্তাদ বানাইছে, যে মৃত্যুঞ্জয় আমার উস্তাদ, আমি মৃত্যুঞ্জয় সেকে এই কি সিদ্ধি শিখবো, এই সিদ্ধাগুলো মানে এই তন্ত্রমন্ত্রগুলো শিখবো। সে তাহার নাম যাদা শ্বশুরের শিষ্য। তাহলে মৃত্যুঞ্জয় আবার এই খেলা কার কাছ থেকে শিখছে? তার শ্বশুরের কাছ থেকে শিখছে। সুতরাং মস্ত লোক, আমার ভাগ্য যে আকস্মাৎ, আকস্মাৎ মানে কি, হঠাৎ। তো বলছে যে আমার ভাগ্য যে হঠাৎ এমন প্রসন্ন হইয়া উঠিবে, তাহা কে ভাবিতে পারত? অর্থাৎ আমি ছোটবেলা থেকেই শখ ছিল, এই শখটা এখন মৃত্যুঞ্জয়কে দিয়ে পূরণ হতে যাচ্ছে, এটা কে জানতো? কিন্তু শক্ত কাজ এবং ভয়ের কারণ বলিয়া প্রথমেই তাহা উভয় আপত্তি করিল, এবং আমি এমনই নাছর বান্দা হইয়া উঠিলাম যে মাসখানিকের মধ্যে আমাকে সাগরেদ বানাইতে মৃত্যুঞ্জয় পথ পাইল না। অর্থাৎ মৃত্যুঞ্জয়কে, আচ্ছা এত কমেন্ট কেন? তো বলছে যে আমি মৃত্যুঞ্জয় আর বিলাসী তারা দুজনে নিষেধ করতে লাগলো, যেটা ভয়ের কাজ, সাপ নিয়ে কাজ করা, এই কাজ করার দরকার নেই। কিন্তু নেরা বলতে সে নাছর বান্দা, সে কখনোই ছাড়বেই না, সেই কাজ করবে। তখন মৃত্যুঞ্জয় নেরাকে শিষ্য বানাইলো, সাপ ধরার মন্ত্র এবং হিসাব শিখাই দিল, এবং কবজিত ওষুধ সমেত মাদুলি বাঁধিয়ে দিল। হ্যাঁ, দস্তুর মতো সাপুরে বানাই তুললো। অর্থাৎ তাকেও এবার সাপুরে বানাই তুললো, তার কবজিতে তাবিজ, মাদুরি মানে কি, তাবিজ দিয়ে দিল। তো এখানে একটা ইয়ের কথা বলছে, যে মন্ত্রটা কি জানেন? এর শেষটা আমার মনে আছে, ওরে কেউ কাটা তুই মনসার বাহন। মনসা হচ্ছে সাপের দেবী, মনসা দেবী আমার মা, উলট পালট পাতাল ফোর। এখানে সে মন্ত্রের কথা বলছে। ইহার মানে যে কি তা আমি জানিতাম না, কারণ যিনি এই মন্ত্রের দ্রষ্টা ঋষি ছিলেন, নিশ্চয়ই কেউ না কেউ ছিলেন, তার সাক্ষাৎ কখনো পাইনি। অর্থাৎ এই মন্ত্রটা যে কে বানাইছে এটা আমি জানি না, জানলে আমি তার কাছ থেকে জেনে নিতাম যে এই মন্ত্রের মানেটা কি। অবশেষে একদিন এই মন্ত্রের সত্য মিথ্যার চরম মীমাংসা হইয়া গেল বটে, কিন্তু যতদিন না হইল ততদিন সাপ ধরার চতুর্দিকে প্রসিদ্ধ হইয়া গেলাম। অর্থাৎ যতদিন পর্যন্ত আসলে এই মন্ত্রটা ঠিকঠাক মতো কাজ করে কিনা সেটা আসলে মীমাংসা না হলো, ততদিন পর্যন্ত আমি কি করলাম, চারদিকে আমার প্রসিদ্ধ হয়ে গেলাম, আমি বিখ্যাত হয়ে গেলাম, সাপ ধরার জন্য আমি বিখ্যাত হয়ে গেলাম। সবাই বলিতে লাগলো, নেরা একজন গুণী লোক বটে। সন্ন্যাসী অবস্থায় কামাখ্যা গিয়ে, কামাখ্যা হচ্ছে ভারতের একটা জায়গা, ওখানে সাধারণত তন্ত্রমন্ত্রের জন্য ওই জায়গাটা বিখ্যাত। কামাখ্যা গিয়ে সিদ্ধ হয়ে আসিয়েছে, অর্থাৎ কামাখ্যা থেকে এই সাপ ধরার সে এইগুলো শিখে আসছে, এটা মানুষজন বলা বলি করতে লাগলো। এতটুকু বয়সে এত বড় ওস্তাদ হইয়া অহংকারে পা মাটিতে পড়ে না, এমনই জো হইলো। তার অর্থাৎ তার মনে হইলো যে অহংকার তার আর মাটিতে পা পড়তেছে না। যখন সে এটা লিখতেছে তখন তার এটা মনে হইলো। এরপর বলছে বিশ্বাস করিল না শুধু দুজন, আমার গুরু যে, সে তো ভালো মন্দ কোনো কথাই বলিত না, কিন্তু বিলাসীকে মাঝে মাঝে মুখ টিপিয়া টিপিয়া বলিল। বিলাসী মাঝে মধ্যে মুখ টিপে টিপে নেড়াকে বলতো, ঠাকুর এসব ভয়ঙ্কর জানোয়ার, একটু সাবধানে নাড়াচাড়া করো। বস্তুত 20 দাঁত ভাঙা সাপের মুখ হইতে বিষ বাহির করা প্রবৃত্তি কাজগুলো এমনই অবলীলার সহিত করিতে শুরু করিয়াছিলাম যে সেসব মনে করিল আমার আজও গা কাঁপে। অর্থাৎ এই যে সাপ ধরার কাজটা, এগুলো একেবারে হেলাফেলা করে নেড়া করেছে, যেটা মনে হলো এখনো তার ভয় লাগে। এরপর বলছে, আসল কথা হইতেছে এই যে সাপ ধরাও কঠিন নয়। ধরা সাপ 2-4 দিন হাড়িতে পুড়িয়া রাখার পরে তাহার 20 দাঁত ভাঙাই হোক আর না হোক কিছুতেই কামড়াইতে চায় না। অর্থাৎ একটা সাপকে ধরার পর যদি কয়েকদিন যদি সেটাকে একটা বদ্ধ একটা পাতিলের মধ্যে, একটা হাড়ির মধ্যে রেখে দেয়, তারপর সাপটা এমনিতেই আর কাউকে কামড়ায় না। চক্র তুলিয়া কামড়াইবার ভান করে, ভয় দেখায়, কিন্তু কামড়ায় না। অর্থাৎ সেইভাবে ফোনা তোলে
কিন্তু সে আসলে কি করে না, কামড়ায় না। এভাবে ফোনা তোলে কিন্তু আসলে সাপ আর কি করে না, কামড়ায় না। মাঝে মাঝে আমাদের গুরু শিষ্যের সহিত বিলাসী তর্ক করিত, সাপুরেদের সবচাইতে লাভের ব্যবসা শিকড় বিক্রি করা, যা দেখাইয়া সাপ পালাইতে পথ পায় না, কিন্তু তার পূর্বে সামান্য একটা কাজ করিতে হয়। যে সাপটা শিকড় দেখাইয়া পালাইবে তাহার মুখে একটা লোহার শিক পুরাইয়া বার কয়েক ছেঁকা দিতে হয়। তারপর তাহাকে শিকড়ই দেখাক বা একটা কাঠি দেখানো হোক না কেন, কোথায় পালাবে তা ভাবিয়ে পান না। অর্থাৎ বলতে যে সাপুরেদের সবচেয়ে ভালো ব্যবসা কি, সাপুরেরা শিকড় বিক্রি করে, বিভিন্ন জায়গায় দেখবে শিকড় বিক্রি করে, যে এই শিকড় ঘরে রাখলে আর কখনো সাপ আসবে না, ইত্যাদি ইত্যাদি। তো মূলত এই শিকড় দেখে সাপ কখনো পালায় না। সাপের কি ওই যে মুখের মধ্যে ছ্যাক দেয়, গরম করে রড গরম করে বা ওই যে কাঠি গরম করে এটা ছ্যাক দিলে তখন ও শিকড় দেখলেই পালাবে। তুমি যদি এরকম একটা কলম দেখা তাও পালাবে, যাই দেখবে ও তা দেখলেই পালাবে। তো এরপর বলছে যে তার বিরুদ্ধে বিলাসী ভয়ানক আপত্তি করিয়া মৃত্যুঞ্জয় বলিত, দেখো এমন করিয়া মানুষ ঠকায় না। মৃত্যুঞ্জয় বলিত, সবাই তো করে, তাতে দোষ কি? বিলাসী বলতো যে এইসব করে তো মানুষ ঠকানো, এইসব শিকড় টিকড় বিক্রি করে, এগুলো তুমি করো না। তখন মৃত্যুঞ্জয় বলতো যে এগুলো তো সবাই করে। এবার দেখো 34 নম্বর কোশ্চেন, নেরা কাকে উস্তাদ রূপে গ্রহণ করেছে? মনসা কিসের দেবী? বিলাসী গল্পে কোন প্রাণীকে জানোয়ার বলা হয়েছে? এই কোশ্চেনটা অনেকবার আসছে, লাস্টের কোশ্চেনটা। ডোম হচ্ছে যারা মৃতদেহ সৎকারের কাজ করে, তাদেরকে বলা হয় ডোম। দ্রুত। কোশ্চেনগুলো দ্রুত সলভ করো। তো দেখো কোশ্চেনগুলো সহজ, যে নেরা কাকে ওস্তাদ রূপে গ্রহণ করেছে, উত্তর হচ্ছে মৃত্যুঞ্জয়। মনসা কিসের দেবী? উত্তর হচ্ছে সাপের দেবী। বিলাসী গল্পে কোন প্রাণীকে জানোয়ার? উত্তর হচ্ছে সাপ। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা। বিলাসী বলি তো করুক গে সবাই, আমাদের তো খাবার ভাবনা নাই, অর্থাৎ আমাদের তো আর খাবার জন্য যে আমাদের খানা আমরা খাইতে পারতেছি না, এরকম তো আমাদের চিন্তা নাই। আমরা কেন মিছিমিছি লোক ঠকাইতে যাই? আর একটা জিনিস আমি বলবার লক্ষ্য করিয়াছি, সাপ ধরার বায়না আসিতে বিলাসী নানা প্রকারে বাধা দেবার চেষ্টা করিত। আজ শনিবার, আজ মঙ্গলবার, এমন আরো কত কি, অর্থাৎ বিভিন্ন অজুহাত দেখা যায় যে শনিবারে সাপ ধরা যায় না, রবিবারে এইটা ওইটা, এসব বলে মানে মৃত্যুঞ্জয়কে সে সাপ ধরতে বারণ করতো, নিষেধ করতো। মৃত্যুঞ্জয় উপস্থিত না থাকিলে সে তো একেবারেই ভাগাইয়া দিত। অর্থাৎ কেউ যদি আসতো যে আমাদের ঘরে আমাদের বাড়িতে সাপ আছে, তখন সাপ ধরলে তো টাকা দিত, তখন বিলাসী বলতো না আমরা সাপ ধরি না, যদি মৃত্যুঞ্জয় না থাকতো। কিন্তু উপস্থিত থাকলে মৃত্যুঞ্জয় নগদ টাকার লোভ সামলাইতে পারতো না। অর্থাৎ মৃত্যুঞ্জয় ওই কেউ যদি সাপ ধরার বায়না নিয়ে আসতো তাকে ফেলে দিত না, সে ওই চুক্তিটা নিয়ে নিত। আর আমার তো একরকম নেশার মতো হইয়া দাঁড়াইছিল, নানা প্রকার তাহাকে উত্তেজিত করিতে চেষ্টা ত্রুটি করিলাম না। বস্তুত ইহার মধ্যে মজা ছাড়া ভয় যে কোথায় ছিল এ আমার মনে স্থান পাইত না। অর্থাৎ এটা মজাই লাগতো সাপ ধরাটা, এর মধ্যে যে ভয় আছে এটা আমার মনে কখনো স্থান পায় নাই। কিন্তু এই পাপের দণ্ড আমাকে একদিন ভালো করিয়াই পাইতে হইল। অর্থাৎ এই যে এত হেলাফেলা করে যে কাজ করলাম, এই পাপের দণ্ড, এই পাপের শাস্তি একদিন আমাকে পেতেই হয়েছে। সেদিন ক্রোশ দেড়েক দূরে এক গোয়ালার বাড়িতে সাপ ধরিতে গিয়েছি। গোয়ালা মানে হচ্ছে যারা গরু পালে, গলা মানে কি যারা গরু পালে, তাদের বাড়িতে সাপ ধরতে গেছে। বিলাসী বরাবরের সঙ্গেই যাইতো, হ্যাঁ সে সঙ্গেই ছিল। মেটে, মেটে মানে হচ্ছে মাটি, মেটে ঘরের মাঝে খানিকটা খুঁড়িতে একটা গর্তের চিহ্ন পাওয়া গেল। আমরা কেউই লক্ষ্য করি না, কিন্তু বিলাসী সাপুরে মেয়ে, অর্থাৎ বিলাসী তো সাপ ধরার এক্সপেরিয়েন্স নেরা আর মৃত্যুঞ্জয় থেকে বেশি। সে খেয়াল করলো, সে হেড করিয়া মানে সে মাথা নিচ করে কয়েক টুকরা কাগজ তুলিয়া লইয়া আমাকে বলিল, ঠাকুর একটু সাবধানে ঘোরো, সাপ একটা নয় এক জোড়াতে আছে, হ্যাঁ বটেই, হয়তো এর বেশিও আছে। অর্থাৎ একটা কিছু কাগজ দেখে বিলাসী বলে দিল যে সাপ একটা না এক জোড়া আছে, এবং এক জোড়া থেকে বেশিও থাকতে পারে। মৃত্যুঞ্জয় বলিলেন, এরা যে বললো একটাই এসে ঢুকেছে, অর্থাৎ ওই বাড়ির মানুষজন বলছে যে একটা সাপই গর্তে এসে ঢুকছে, হ্যাঁ একটাই তো দেখতে পাওয়া গেছে। বিলাসী কাগজ দেখিয়ে কইলো, দেখছো না বাসা করেছে। মৃত্যুঞ্জয় কইলো, কাগজ তো ইঁদুরেও আনতে পারে। অর্থাৎ এই যে সাপের বাসার মুখের উপর যে কাগজ, এটা তো
বিড়ালেও আনতে, সরি ইঁদুরও আনতে পারে। বিলাসী কইল 2 হতে পারে, কিন্তু 2টো আছে আমি বলছি। তো বিলাসী খুব কনফিডেন্টলি বলছে যে 2টো সাপ আছে। বাস্তবিক বিলাসীর কথাই ফলিল। ফলিল মানে হচ্ছে পরিণত হলো, অর্থাৎ বিলাসীর কথাই বাস্তবে হলো, মর্মান্তিকভাবে সেদিন ফলিল। মিনিট 10 মধ্যে একটা প্রকাণ্ড খরিশ গোখরা, এই সাপের নামটা মনে রাখবা, প্রকাণ্ড। প্রকাণ্ড মানে হচ্ছে কি বড়, প্রকাণ্ড মানে কি বড়, আর খরিশ গোখরা হচ্ছে সাপের নাম। খরিশ গোখরা ধরিয়া ফেলিয়া মৃত্যুঞ্জয় আমার হাতে দিল, অর্থাৎ একটা খরিশ গোখরা সাপ ধরে মৃত্যুঞ্জয় ন্যাড়ার হাতে দিল, কিন্তু সেটাকে ঝাঁপির মধ্যে পুরিয়া, অর্থাৎ ওই যে ঝাঁপে যে ইয়েটা থাকে যেটার মধ্যে সাপ থাকে, সেটার মধ্যে ফিরিতে না ফিরিতে মৃত্যুঞ্জয় করিয়া নিঃশ্বাস ফেলিয়া বাইরে আসিয়া দাঁড়াইলো। তাহার হাতের উল্টা পিঠ দিয়ে ঝরঝর করে রক্ত পড়তেছিল। তো বুঝা গেল আরেকটা সাপ তাকে কি করলো, কামড় দিল। প্রথমটা যেন সবাই হতবুদ্ধ হইয়া গেলাম, কারণ সাপ ধরিতে গেলে সাপ পালাইবার জন্য বেকুল না হইয়া বরঞ্চ গর্ত হইতে এক হাত মুখ বাহির করিয়া ধ্বংসন করে, এমন অভাবনীয় ব্যাপার জীবনে এই একটি বার দেখিয়াছি। পরক্ষণে বিলাসী চিৎকার করিয়া ছুটিয়া তার আঁচল দিয়ে তার হাত বাঁধিয়ে ফেলিল এবং যত রকমের শিকড় বাকড় সে সঙ্গে আনিয়াছে সমস্ত তাহাকে চিবাইতে দিল। মৃত্যুঞ্জয় নিজের মাধুলি তো ছিলই, তাহার উপরে আমার মাধুলিটাও খুলিয়া তার বাঁধিয়ে দিলাম। আশা বিষ তাহার উঠতে উঠিবে না, অর্থাৎ ওই মাধুলিগুলো পরাই দিলে বিষ আর উঠবে না। তারপর বলছে যে বরং সেই বিষ হরির আজ্ঞা মন্ত্রটা সতেজ বারংবার আবৃত্তি করতে লাগলো, অর্থাৎ যে মন্ত্র যেটা আছে যেটা পড়লে বিষ কমে যায় এরকম মন্ত্র তারা পাঠ করতে লাগলো। চতুর্দিকে বীর জমিয়া গেল। এই অঞ্চলের মধ্যে যেখানে যত গুণী ব্যক্তি আছে সকলকে খবর দেওয়ার জন্য দিকে দিকে লোক ছুটিল। বিলাসীর বাপকে সংবাদ দেওয়ার জন্য লোক গেল। আমার মন্ত্র পড়ার আর বিরাম নাই, কিন্তু ঠিক সুবিধা হইতেছে না বলিয়া মনে হইল। তথাপি আবৃত্তি সমভাবে চলিতে লাগলো, অর্থাৎ খুব ভালোভাবে হচ্ছে না, মনে হচ্ছে মানে মৃত্যুঞ্জয় মারা যাবে এরকম, তবুও আবৃত্তি তারা চালাই গেছে। কিন্তু মিনিট 15-20 পরেই যখন মৃত্যুঞ্জয় একবার বমি করিয়া দিল, তখন বিলাসী মাটির উপর একেবারে আচার খাইয়া পড়িল। আমি বুঝিলাম বিষ হরির দোহাই বুঝি আর খাটে না, অর্থাৎ মনসা দেবীর যে মন্ত্র, এই মন্ত্র মনে হয় আর খাটে না। এরপর বলছে দেখো 37 নম্বর কোশ্চেন, বিলাসীর মতে সবার মতো তাদের কিসে কোন জিনিসের ভাবনা নেই। ক্রোশ দ্বারেক দূরে কার বাড়িতে সাপ ধরিতে গিয়েছিল, মৃত্যুঞ্জয়কে কোন সাপে কামড় দিয়েছিল। সবগুলো কোশ্চেন ইম্পর্টেন্ট, কোশ্চেনগুলো সলভ করো। দ্রুত স্যার আজকে কমেন্ট পড়তেছেই না। কমেন্ট পড়তেছি, তোমরা কি কাজের কোনো কমেন্ট করতেছো? সব আকামের কমেন্ট করতেছো, পরে কি হবে? ওকে, তাহলে তোর উত্তর কি বলো তো? উত্তর হচ্ছে, এটার উত্তর হচ্ছে ভাত, তাই না? ভাতের ভাবনা। ওকে, এটা হচ্ছে গোয়ালার বাড়িতে। মৃত্যুঞ্জয় কোন সাপ কামড় দেয়? খরিশ গোখরা। ঠিক আছে, খরিশ গোখরা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদেরকে বারবার বলছি। আচ্ছা, এরপর দেখে নিকটবর্তী আরো 2-4 জন উস্তাদ আসিয়া পড়লো, অর্থাৎ আশেপাশে আরো যে উস্তাদ আছে সাপ ধরা তারাও আসলো। আমরা কখনো একসঙ্গে কখনো আলাদাভাবে 33 কোটি দেব দেবীর দোহাই পড়তে লাগলাম। 33 কোটি দেব দেবীর দোহাই পড়তে লাগলো, কিন্তু বিষ দোহাই মানিল না। রুগীর অবস্থা ক্রমেই মন্দ হইতে লাগিল। যখন দেখা গেল ভালো কোথাও হইবে না, তখন 3-4 জন মিলে ওঝা মিলিয়া বিষকে এমন অকথ্য অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে লাগলো যে বিষের কান থাকিলে সে মৃত্যুঞ্জয় সেদিন দেশ ছাড়িয়া, মানে সেদিন সে দেশ ছাড়ে পালাইতো। অর্থাৎ তারা বিষকে, এগুলো একটা কুসংস্কার আর কি, বিষকে মানে গালিগালাজ করতেছে যে বিষ তাহলে পালাই যাবে। হ্যাঁ, কিন্তু কিছুতেই কিছু হইল না। আরো আধা ঘন্টা ধস্তাধস্তির পরে রুগী তার বাপ মার দেওয়া নাম মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয় মানে কি, যে মৃত্যুকে জয় করেছে, অর্থাৎ তার বাপ মা তার নাম দিছে মৃত্যুকে জয় করেছে। হ্যাঁ, এই নামটা সে মিথ্যা প্রতিপন্ন করলো, অর্থাৎ সে মারা গেল। মৃত্যুঞ্জয় মানে কি, যে মৃত্যুকে জয় করলো, সে কিন্তু মৃত্যুকে জয় করতে পারলো না, বরং মৃত্যুর সাথে সে কি করলো, পরাজয় বরণ করে নিল। তার শ্বশুরের দেওয়া মন্ত্র ঔষধি সমস্ত মিথ্যা প্রতিপন্ন হইয়া ইহলোকের লীলা সাঙ্গ করিল। বিলাসী তাহার স্বামীর মাথা কোলে করিয়া বসিয়াছিল, সে যেন একেবারে পাথর হইয়া গেল। যাক, তাহার দুঃখের কাহিনী আর বাড়াইব না, কেবল এইটুকু বলিয়া শেষ করিব যে 7 দিনের বেশি বাঁচিয়ে থাকাটাও আর সইতে পারল না। অর্থাৎ বিলাসীও তার মৃত্যুর 7 দিন পর, মৃত্যুঞ্জয়ের মৃত্যুর 7 দিন পর বিলাসী মারা গেল। কয়দিন পর? 7 দিন পর। আমাকে একদিন বলিয়াছিল, ঠাকুর আমার মাথার দিব্যি রইল, মানে শপথ রইল, আমার মাথার শপথ রইল, এসব তুমি কখনো করো না, অর্থাৎ তুমি এসব কাজ কখনো করো না। আমার মাধুলী কবস্ত মৃত্যুঞ্জয়ের সঙ্গে কবরে গিয়েছিল। এখান থেকে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন আসছে, মৃত্যুঞ্জয়ের ন্যাড়ার মাধুলী কোথায় গিয়েছিল? তো হচ্ছে কবরে গিয়েছিল। মৃত্যুঞ্জয়কে ওই যে বেঁধে দিছে ওভাবেই কবরে গেছে, এটার কথা বলতেছে। ছিল শুধু বিষ হরির আজ্ঞা, কিন্তু সে আজ্ঞা যে ম্যাজিস্ট্রেটের আজ্ঞা নয়, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের আজ্ঞা, আজ্ঞা মানে আদেশ, অর্থাৎ ম্যাজিস্ট্রেট যখন যে আদেশ করে সে আদেশই বাস্তবে হয়, কিন্তু
মানে সাপের আজ্ঞা বা এইসব দেবদেবীর দোহাই এগুলো আসলে হয় না। এরপর বলছে সাপের বিষ যে বাঙালির বিষ নয় তাহা আমিও বুঝিলাম। হ্যাঁ, একদিন গিয়া শুনিয়েছিলাম ঘরে তো আর বিষের অভাব ছিল না, বিলাসী আত্মহত্যা করিয়া মরেছে। অর্থাৎ যেহেতু সাপুরে, তো সাপের বিভিন্ন বিষ তো তাদের ঘরে আছে, বিলাসী ওই বিষ খেয়ে আত্মহত্যা করে মারা গেছে। শাস্ত্রমতে নিশ্চয়ই সে নরকে গিয়েছে, কারণ বিষ খেয়ে আত্মহত্যা করলে তারা নরকে যায়, এটা সকল শাস্ত্রমতে। কিন্তু যেখানেই যাক, আমার নিজেরই যখন যাইবার সময় আসিবে তখন ওইরূপ কোনো একটা নরকে যাওয়ার প্রস্তাব পিছাইয়া দাঁড়াইব না, এই মাত্র বলিতে পারি। খুড়ামশাই 16 আনা বাগান দখল করলো। ওই যে আমরা আগে প্রথম ক্লাসে পড়ছি যে উপরের আদালতের হুকুমে সে বাগান দখল করছে। উপরের আদালতে মানে কি, উপরওয়ালা চাইছে, মৃত্যুঞ্জয় চলে গেছে, এখন খুড়া সমস্ত কিছু এখন দখল করছে। হ্যাঁ, এরপর সে অত্যন্ত বিজ্ঞের মতো চারদিকে বলিতে বেড়াইতে লাগলো, ওর যদি না হয় অপঘাতে মৃত্যু হয় তো কার হবে। অর্থাৎ অপঘাত মানে হচ্ছে হঠাৎ অপমৃত্যু। ওর যদি এই অপমৃত্যু যদি না হয়, ওর যদি এই অপমৃত্যু না হয়, তাহলে এইভাবে কার মৃত্যু হবে। বলছে যে ওর যদি এই অপমৃত্যু যদি না হয় তাহলে কার মৃত্যু হবে, অর্থাৎ তার এই অপমৃত্যু যদি না হয় তাহলে কার মৃত্যু হবে। পর মানুষ অমন একটা ছেড়ে 10টা করুক গা, তাতে তো তেমন আসা যায় না, না হয় একটু নিন্দাই হতো। অর্থাৎ একটা না, সে যদি 10টা বিয়ে করতো তাতেও কিছু হইতো না, কিন্তু হাতে ভাত খেয়ে মরতে গেলি কেন, নিজে মরলো আমার পর্যন্ত মাথা হেড করে গেল। অর্থাৎ তুই মরছস মেয়ের হাতে ভাত খেতে গেছিস কেন, না পেলো এক ফোঁটা আগুন, না পেলো পিন্ডি মানে হচ্ছে যে শ্রাদ্ধ অনুষ্ঠান আমরা যেমন 4 দিনে খাওয়াই না, এরকম আর কি। না হলো বুদ্ধ উৎসুগ্য হচ্ছে এরকম আর কি। সরি, পিন্ডি মানে হচ্ছে যে মৃতর উদ্দেশ্যে যে গোলাকার যে ঢেলা দেয় এটা, হ্যাঁ, মানে অভ্যর্থনা টাইপের আর কি। তারপর হচ্ছে ওই যে আমরা যেমন ওই যে তোমার মৃতদেরকে অনেক সময় ওই আমরা কবরস্থানে ফুলের ডালা দিই না, তারপর হচ্ছে বুজ্জুকু মানে হচ্ছে যে 4 দিনে খাওয়াই না, এরকম। তো এই টাইপের, মানে তুই তো এমনভাবে মারা গেলি যে তোর মৃত্যুর পর কোনো কাজই হলো না। গ্রামের লোক এক বাক্যে বলিতে লাগলো, তাতে আর সন্দেহ কি, অন্য পাপ বাপরে, এর কি আর পাশ্চিত্য আছে। অর্থাৎ কেউ যদি মারা যায় অন্য পাপ করে তাহলে এটার আর কোনো ক্ষমা নাই। কোশ্চেনগুলো সলভ করো দ্রুত। আচ্ছা, তো আমাদের মোটামুটি গল্প আসলে এখানেই শেষ, আর যেগুলো আছে ওগুলো আসলে বাহিরের কথাবার্তা। তো এরপর দেখো মৃত্যুঞ্জয় মৃত্যুর কতদিন পর বিলাসী, উত্তর হচ্ছে 7 দিন। অন্য পাপ বাপরে, এর কি আর পাশ্চিত্য আছে। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কি গ্রামবাসীর। এই যে এখানে একটু খেয়াল করো, উক্তিটা কার? উক্তিটা হচ্ছে এই যে গ্রামের লোক, হ্যাঁ, গ্রামের লোকের উক্তি এটা। এই উক্তিটা কার? হচ্ছে গ্রামের লোক, গ্রামের লোক। এরপর দেখো মৃত্যুঞ্জয়কে সাপ কামড় দেওয়ার পর কত দেবদেবীর দোহাই পড়তে হয়েছিল? 33 কোটি দেবদেবী। এটার উত্তর হচ্ছে কি 33 কোটি দেবদেবী। আচ্ছা, বাকি আর এখানে যেগুলো আছে এগুলো আসলে আমাদের আর পড়ার মতো কিছুই নাই। এখানে যেগুলো আছে মানে গল্প মূলত এখানে শেষ। যে বিলাসী আত্মহত্যা করার পর ব্যাপারটা অনেকের কাছে পরিহাসের বিষয় হলো, অর্থাৎ অনেকে এটা নিয়ে মজা নিতেছে যে অন্য পাপ করছে, মারা গেছে। আমি প্রায় ভাবি অপরাধ হয়তো ইহার উভয় করিয়াছিল, কিন্তু মৃত্যুঞ্জয় তো পল্লী গ্রামের ছেলে, পাড়া গায়ের তেলে জলেই তো মানুষ, তবুও অত বড় দুঃসাহসের কাজ প্রবৃত্ত করিয়াছে, তাহাকে বস্তুটা মানে সে ভালোবাসার কারণে। এখানে এবার নেরা তার মতো করে কিছু কথাবার্তা বলছে যে আমাদের সমাজে মানুষরা তারা আসলে ছোট্ট একটা জিনিসকে আসলে যত বড় করে দেখে, মানুষের মধ্যে যে ভালোবাসা, সেই ভালোবাসাটাকে তারা আসলে আর কোনো গুরুত্ব দিতে চায় না। আমাদের সমাজ ব্যবস্থা, মূলত গল্পটাতে বোঝানো যে আমাদের সমাজ ব্যবস্থা যে নির্মম, আমরা দুর্বলদের উপরে চড়াও হই, যারা দুর্বল না সবল তাদের 7 খুন মাফ করে দিই। এই যে বিলাসীর এখানে যে অবস্থা আমরা দেখেছি, বিলাসীও মারা গেল, মৃত্যুঞ্জয়ও মারা গেল, কেন? গ্রামবাসীর অর্থাৎ গ্রামের মানুষজন যদি এই কাজ যদি না করতো তাহলে মৃত্যুঞ্জয় তার মতো করে তার জায়গায় থাকতো, বিলাসী তার সাথে থাকতো, তারা সাপুরে পেশায় যেত না। এইভাবে মানুষের জীবনে যে ভাগ্যের যে নির্মম পরিহাস এবং ভালোবাসা, একজনের প্রতি আরেকজনের যে ভালোবাসা, সেই ভালোবাসাটা আসলে এখানে তুলে ধরা হয়েছে। ওকে, তো এইবার বলো তো এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো, এবং এটার উপর তোমাদের রায়হান ভাই হচ্ছে 1 শট ক্লাস নেবে, 1 শট এমসিকিউ ক্লাস নেবে, যেখানে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো তোমাদের বোর্ডের এমসিকিউগুলো হচ্ছে তোমাদেরকে সলভ করাই দেওয়া হবে। ওকে, সো কেমন লাগলো আমাকে একটু জানাও, আশা করি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই জানাবা। অ্যান্ড তোমাদের ক্লাসের ডেটটা আমি আজকে রাতের মধ্যেই ঘোষণা দিয়ে দিব, আমাকে একটু দেখতে হবে যে কখন ফ্রি স্লট আছে এবং সেই স্লটে হচ্ছে তোমাদের ক্লাস হবে। সো ঠিক আছে, আশা করি ভালো লেগেছে গল্পটা। তোমরা খুবই মানে অনেক কিছু শেখার আছে এই গল্পটা থেকে। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকবা, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আমাদের কিন্তু কোর্স মডিউল অনুযায়ী কিন্তু ক্লাস চলতেছে। ওকে, সো আল্লাহ হাফেজ, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।
এই অফ করে দাও এটা। তো থাকবে না।